গল্প সুইটহার্ট, লেখায় অনিন্দিতা আখি। সদ্য বিবাহিতা বধূ আমি। কিছু ঘন্টা হলো নিজের বাড়ি ছেড়ে অচেনা অজানা বাড়িতে কারো স্ত্রীর পরিচয় এসেছি। বিয়ের পরবর্তী সকল নিয়ম পালন করে আমাকে বাসর ঘরে রেখে গেছে সবাই। ব্যাস তখন থেকে আমি তার অপেক্ষায় আছি। পারিবারিকভাবে বিয়ে আমাদের, তাকে সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়নি। ছোট বোন বিয়ের আগে একবার ওনার ছবি দেখিয়েছিল, সেইটুকুই। বাবা মায়ের একমাত্র আদুরে সন্তান তিনি। নামটা যেন কি? ও মনে পড়েছে, আরিয়া চৌধুরী। ভারী ভারী গহনা পরে তখন থেকে বসে আছি, অথচ ওনার আসার নাম গন্ধ নেই। পরিবার ছেড়ে আসার কষ্টে এতটাই বিভোর ছিলাম যে গাড়িতেও ওনার সাথে কোনোরূপ কথাবার্তা বা দেখা হয়নি আমার। তবে আমার মনে আছে, কাঁদতে কাঁদতে যখন আমার হিচকি উঠেছিল। তখন কেউ পানির বোতল এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠেছিল, ভয় পেও না, পানি খাও। লজ্জায় মুখ তুলে তাকে দেখা হয়নি, তবে উনি যে আমার সদ্য বিবাহ করা স্বামী সেটা ঠিকই বুঝেছিলাম। এতক্ষণ আমি ওনার পাশেই নাক টেনে টেনে কান্না করছিলাম, আর উনি বুঝলেন কি করে আমি ভয় পাচ্ছিলাম। একটা মেয়ের নিজের বাড়ি ছেড়ে সম্পূর্ণ অচেনা জায়গায় আসাটা কতটা যে ভয়, আতঙ্কের, তা আজ বেশ করে বুঝতে পারছিলাম। আসবো। দরজায় নক করে ডাকলো কেউ। আমি নড়েচড়ে বসলাম। এক হাত ঘুমোড়া দেওয়া এবারে জামাইয়ের মুখ দেখতে ব্যর্থ হলাম, তবে মনের মধ্যে তীব্র ভালো লাগা কাজ করলো। বারবার মনের মধ্যে একই কথা বাজতে শুরু করলো, আসবো। উনি অনুমতি নিলেন ওনার নিজের ঘরে ঢুকতে। আমি ভেবেছিলাম হয়তো আরিয়া আমার পাশে এসে বসবে, কিন্তু না। উনি সোজা কাবার্ডের কাছে গিয়ে কিছু বের করলেন। বিছানার ওপরে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে আমার উদ্দেশ্যে বলে ওঠেন, বেডের ওপরে শাড়ি রাখা আছে, চেঞ্জ করে এসো। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ওনার জন্য এতক্ষণ ধরে বসে আছি, কোথায় উনি আসবেন, আমার ঘোমটা তুলে মুখ দেখবেন তা না। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে আরিয়া পেছনে ফিরে জিজ্ঞেস করে, শাড়ি পরতে পারো তো? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। উনি তৎক্ষণাৎ বলে ওঠেন, গুড, তাহলে জলদি গিয়ে চেঞ্জ করে এসো, তারপর তোমার সাথে কিছু কথা আছে। আমার ভেতরে বরাবরই আগ্রহ একটু বেশি। উনি আমাকে কি বলতে চান শোনার জন্য মন খারাপকে সাইডে রেখে জলদি করে উঠে শাড়ি নিয়ে দাঁড়াতে এরিয়া হাত উঁচু করে সামনের দিকে ইশারা করে বলেন, বাথরুম ওই দিকে। আমি তাড়াহুড়ো করে যেতে লাগলেই শাড়ির সাথে পা পেঁচিয়ে যায়। মুখ থুবড়ে পড়তেই পেটে বলিষ্ঠ হাতের স্পর্শ টের পেলাম। তাড়াহুড়োর কিচ্ছু নেই, সাবধানে যাবে তো? আর এগুলো পরেই যাবে নাকি? ওয়েট, আমি খুলে দিচ্ছি। আরিয়ার কথা আমার কানে ঢুকছে না। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ পেয়েই সমস্ত শরীর আমার থরথর করে কাঁপছে। ভয় ভেতরটা ঝংকার দিয়ে উঠছে যেন। আরিয়া আপন মনে আমাকে বিছানায় বসিয়ে দিয়েই মাথা ঘোমটা খুলে সাইডে রেখে দেয়। আস্তে আস্তে এক এক করে শরীর থেকে সমস্ত ভারী গহনা খুলে রাখে। তখনও আমার শরীর মৃদু কাঁপছে। আরিয়া গালে, কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো গুছিয়ে দিলে আমার মনে হলো উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ভয় পেলে আব্বু এমনটা কত। আচ্ছা, উনি কি বুঝতে পারছেন আমি ভয় পাচ্ছি? এবার যাও। এতক্ষণে আমি ওনার মুখের দিকে ভালোভাবে তাকালাম। কি সুন্দর দেখতে উনি। আব্বু যে ছোটবেলায় বলতো আমার মেয়ের জন্য রাজকুমার নিয়ে আসবো, আরিয়া সত্যিই রাজকুমারের মতো সুন্দর দেখতে। আরিয়া হয়তো কিছু বলছে, ওনার পাতলা ঠোঁট দুটো নড়ছে। আমি তাকিয়ে দেখছি শুধু। শুনছুমি? উনি একটু জোরেই বলে ওঠে। আমি চমকে উঠে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিই। ইস, কি লজ্জা। আচ্ছা, উনি বুঝে যাননি তো আমি এতক্ষণ ওনাকেই দেখছিলাম। জলদি যাও,
বাথরুমে এসে আমি আশ্চর্যান্বিত হয়েছি। এখানে আগে থেকেই আমার প্রয়োজনীয় সকল কিছু রাখা আছে, এমনকি আমি যে ফেস ওয়াশ ব্যবহার করি সেটাও। বাথরুমটা বেশ বড় হওয়ায় শাড়ি পরতে একটুও অসুবিধা হলো না। নীল রঙা সুতি শাড়ি। মুখ থেকে মেকআপের প্রলেপ তুলে নিজেকে পরিপাটি করে বাইরে বেরিয়ে আসলাম। আরিয়াও ততক্ষণে পোশাক পাল্টে টি শার্ট পরে নিয়েছেন। ওনাকে এক পলক দেখেই নজর নিচু করে ফেললাম। এখানে এসো। আমি ওনার বাধ্য হয়ে এগিয়ে গেলাম। বসো। আরিয়া আমার দিকেই তাকিয়ে আছেন। হুট করেই জিজ্ঞেস করেন, নাম কি তোমার? আমি যেন আকাশ থেকে পড়লাম। নিজের বিয়ে করা বউয়ের নাম জানেন না উনি? এটা কেমন কথা? আসলে আম্মু বলেছিল, আমি ভুলে গেছি। আরোহী জামান। ছোট করে বললাম আমি। নাইস নেম। আচ্ছা, এবার মেইন পয়েন্টে আসি। তুমি নিশ্চয়ই জানো আমার আব্বু আম্মু তোমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছে। হুম। আমি মাথা নেড়ে জবাব দিলাম। এখন বিষয় হচ্ছে আমি এইসব বিয়ে শাদিতে বিশ্বাস রাখি না। আমি চমকে উঠে দেখালাম। অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করি, মানে? আরিয়া সোফার ওপরে বসল। স্বাভাবিক গলায় বলে, মানে এই যেমন ধরো ভালোবাসা ছাড়া কারোর সাথে এক ঘরে থাকাটা কেমন ওয়ার্ড একটা ব্যাপার না? তোমার কি মনে হয়? না আমি তোমাকে চিনি আর না তুমি আমাকে চেনো। হুট করে বিয়ে হয়ে গেল, এখন থাকো একসাথে। আমি আপনার কথা বুঝতে পারছি না। আরিয়া এবার উঠে এসে আমার পাশে বসেন। মুখোমুখি হয়ে বোঝানোর ভঙ্গিতে বলেন, দেখ আরোহী, ভালোবাসা ছাড়া দুজন মানুষ কখনোই একসাথে থাকতে পারে না। তাই আমি চাই আগে আমরা একে অপরকে চিনি জানি, ভালোবাসা হোক, তারপর না হয় সংসার হবে। আমি কি বলছো বুঝতে পারছো তুমি? আপনার সময় চাই, তাই তো? আমার কথায় আরিয়া খুশি হলেন। গাল ভর্তি হেসে আমার হাত ধরে বলেন, তুমি অনেক বুদ্ধিমতী। আই হোপ তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরিয়া খুশি হলে কেন জানি না আমি খুশি হতে পারলাম না। প্রেম ভালোবাসা সম্পর্কে আমিও অজ্ঞ। গ্রামীণ পরিবেশে বড় হওয়ায় সবসময় এটা জেনেছি বিয়ের পরেই মেয়েদের জীবনে ভালোবাসা আসে। স্বামীর ভালোবাসা। বিয়ের আগে যেটা থাকে সেটা পাপ, হারাম, নিষিদ্ধ জিনিস। তবুও আরিয়ার খুশির জন্য মেনে নিলাম। উনি শহরে মানুষ হয়েছেন, শহরে পরিবেশে। ওনার চিন্তা ভাবনা আলাদা হতেই পারে। আচ্ছা, এখন তুমি ঘুমাও, আমি একটু আসছি। কোথায় যাবেন? মুখ ফসকে বলে ফেলায় নিজেরই লজ্জা লাগলো। না জানি উনি এখন কি ভাববেন। আপাতত বেলকনিতেই আছি, তোমার কোনো অসুবিধা হলে ডেকো। আরিয়া ফোন আর সোফা থেকে একটা কুশন নিয়ে বেলকনিতে চলে গেলেন। আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করতে পারলাম না, ঘুমাবেন না? মনের কথাটা মনে রেখে শুয়ে পড়লাম। আসলে মানুষ যা ভাবে তা ঘটে না। আরমান আব্বু অর্থাৎ আরিয়ার আব্বু আর আমার আব্বু দুজনে বন্ধু। সেই সুবাদে উনি আমাকে চেনেন। ছেলের বিয়ের জন্য আমাকেই ওনার যোগ্য বলে মনে হওয়ায় আব্বুকে বলতেই আব্বু রাজি হয়ে যায়। এখানে আসার আগে আমি আর আলিয়া কত শত পরিকল্পনা করেছিলাম। আলিয়া মাঝে মধ্যেই আমাকে এটা ওটা বলে খেপাতো। উনি নাকি আমায় অনেক ভালোবাসবেন। আমার ইচ্ছে, খুশি, পছন্দ, অপছন্দের খেয়াল রাখবেন, সারা রাত গল্প করবেন। কই সে সবের কিছুই তো হলো না। চোখটা লেগে এসেছিল। তখনই কারোর মিষ্টি কণ্ঠের গুনগুন শব্দে আমার ঘুম ভেঙে গেল। কেউ গান গাইছে। কৌতূহল দমাতে না পেরে বিছানা থেকে নেমে ছোট ছোট পা ফেলে বেলকনির দিকে এগিয়ে গেলাম। দরজার সামনে দাঁড়াতেই দেখি আরিয়া দোলনায় শুয়ে শুয়ে গুনগুন করে গান গাইছেন। পাছে উনি কিছু বলেন তাই আমি চলে আসছিলাম, কিন্তু উনি হয়তো বুঝে ফেলেছেন, তাই ডাকেন। এখনো ঘুমাওনি? না মানে গান। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। আরিয়া নিজে থেকেই বলে, ওপস, ডিস্টার্ব করলাম বুঝি?
আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস তো আমার, তাই বেশিরভাগ সময় বেলকনিতেই কাটিয়ে দেই। আর গান আমার শখ, শখের বসে টুকটাক গান গাই। আপনার গানের গলা অনেক সুন্দর, সাহস করে বলেই ফেললাম। আরিয়া বিনিময়ে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ। গান শুনবে আমার? আমি যেটা চেয়েও বলতে পারছিলাম না, আরিয়া সেটা নিজে থেকেই বলে দিলেন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম। আরিয়া উঠে গিয়ে রুম থেকে গিটার নিয়ে আসেন। কাম। আমি গিয়ে ওনার মুখোমুখি থাকা বেতের ইজি চেয়ারটায় বসি। বল, কি গান শুনবে? আপনার যেটা পছন্দ। হিন্দি? আচ্ছা। আরিয়া টুংটাং করে গিটারে সুর তুললেন। একটু আগেও তো আমার মনে কত শত অভিযোগ, অভিমান জমা ছিল। এক নিমিষেই তা যেন ভালো লাগায় বদলে গেল। আরিয়া খারাপ নয়। সত্যিই তো অচেনা অজানা কাউকে কি এত সহজে আপন করে নেওয়া যায়? আচ্ছা, আমরা মানুষেরা সবকিছু এত সহজে কেন চাই? অর্জন করে কিছু পেতে চাই না কেন? একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু অর্জন করে জিনিসটা, সেটা তো অমূল্য সম্পদের চেয়েও বেশি কিছু। জন্মের পর থেকে কত কিছুই তো বিনা অর্জনে পেয়ে গেছি। বাবা মা, বোন, এবার না হয় আরিয়ার ভালোবাসাটা অর্জন করে নেই। খুব কি কঠিন হবে? চেষ্টা করলে কোনো কিছুই কখনো কঠিন হয় না। আমার ভাবনায় মাঝে আরিয়া গিয়ে ওঠেন। হাম হাম হাম, तुमने जो है माना तो दिल ये हाजिर हो गया, तुमको माना मंजिल और मुसाफिर हो गया। উনি গান গাইছেন, আর আমি মুগ্ধ হয়ে ওনার গান শুনছি। আসলে শুনছি কম, ওনাকে দেখেই আমার মনের আশ মিটছে না। এত সুন্দর কেন উনি? আরোহী। গান শুনতে শুনতে কখন আমি ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। আরিয়া দোলনার উপরে গিটারটা রেখে আমার কাছে আসেন। যখন বুঝলেন আমি ঘুমিয়ে পড়েছি, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আলতো হাতে আমাকে কোলে তুলে নেন। ঘুমের মধ্যেই আমি ওনার গলা জড়িয়ে ধরলাম। আরিয়া সাবধানে আমাকে শুইয়ে দিয়ে গায়ের ওপরে চাদর দিয়ে দেন। ঘুরে আসতে লাগলে কি যেন মনে করে আমার শিয়ারেই দাঁড়িয়ে রইলেন। হলরুম থেকে হইচইয়ের আওয়াজ শোনা যাচ্ছে। সূর্যের তেজি বলে দিচ্ছে আজকে ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেছে। ইস, নতুন বউ এত বেলা করে ঘুমালে লোকে কি বলবে? সূর্যের তাপের জন্য চোখ মেলতে পারছি না। বিছানা থেকে উঠবো কি, গলায় উষ্ণ নিঃশ্বাসের আভাস পেলাম। তড়িৎ গতিতে চমকে উঠি আমি। ততক্ষণে নরম ঠোঁটের স্পর্শে চোখ বড় বড় করে তাকাতেই দেখি আরিয়া। উনি দিব্যি আমাকে কোলবালিশ করে জড়িয়ে ধরে আছেন। গলায় মুখ ডুবিয়ে দিয়ে বিরক্তিতে নড়াচড়া করছেন। হয়তো আমি উঠে পড়ায় বিরক্ত হয়েছেন। ওনার নগ্ন ফর্সা শরীর আমার দৃষ্টি আকর্ষণ করল। নিজের জামাইয়ের ওপরে লোলুপ দৃষ্টিতে তাকানোকে কি বলে? নির্লজ্জ, বেহায়া নিশ্চয়ই বলে না। কিন্তু আমার প্রশ্ন, কালকে তো উনি আমার থেকে সময় চেয়েছিলেন, তাহলে আজ আমার এত কাছে? এত ভাবাভাবি থেকে ভালো আমি ওনাকেই জিজ্ঞেস করি। কিন্তু ওনার ঘুমন্ত মুখটা দেখে আমার একদমই ওনাকে ডাকতে ইচ্ছে হলো না। উনি বলেছিলেন রাত করে ঘুমানো ওনার অভ্যাস। নিশ্চয়ই কালকেও অনেক রাতে ঘুমিয়েছেন। এখনো ঘুম পরিপূর্ণ হয়নি। শুধু শুধু ডাকলে যদি মাথা ব্যথা করে তখন? আচ্ছা, আমি কখন রুমে এসেছি? ইস, কত প্রশ্ন আমার মনে, অথচ প্রশ্নের উত্তরদাতা ঘুম। তবুও মনকে বোঝালাম। আরিয়ার ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলাম। আধা ঘন্টা অতিক্রম হওয়ার পরেও যখন ওনার ঘুম ভাঙল না, তখন বাধ্য হয়েই আমাকে বিছানা ছেড়ে উঠতেই হলো। উমম। আরিয়া ঘুমের মধ্যেই বিরক্তি প্রকাশ করে আমার পেট জড়িয়ে ধরেন। আমার অনুভূতি কেমন বুঝিয়ে বলার মতো নয়। পেটের মধ্যে যেন প্রজাপতি উঠছে। এই যে আমার ওনাকে দেখতেই মনের মধ্যে এত আবেগ, ভালো লাগা কাজ করে, এগুলো কি ভালোবাসা নয়? নাকি ভালোবাসা বহু সাধনার বিষয়?
ঘড়ির কাঁটা টিকটিক করে 9টার কাঁটায় গিয়ে থামে। আর এভাবে থাকা সম্ভব নয়। যখন তখন যে কেউ ডাকতে আসতে পারে। আমি আরিয়ার হাত ছাড়িয়ে জোর করেই নেমে পড়লাম। আরিয়া চরম বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকিয়ে উঠে বসেন। মুখ দিয়ে বিরক্তিকর ছ উচ্চারণ করেই বিছানা হাতড়াতে থাকেন। আপনি কি কিছু খুঁজছেন? হুম। আমার বালিশ। আমার লজ্জা লাগলো ভীষণ। তার মানে উনি এতক্ষণ আমাকে বালিশ মনে করছিলেন? ওটা বালিশ ছিল না। কি? আমি লাজুক গলায় বলি, আপনি এতক্ষণ বালিশ মনে করে আমাকে জড়িয়ে ধরেছিলেন। বিষয়টা বুঝতে আরিয়ার কিছুটা সময় লাগলো। বোধগম্য হতেই স্বাভাবিক হয়ে বলে ওঠেন, সরি, আসলে এতদিন একা একাই থেকেছি তো। তুমি কিছু মনে করো না? হ্যাঁ, দুজনের মধ্যে বালিশ নিলে ঘুমানোর জায়গা থাকতো না। আমি বালিশটা সরিয়ে রেখেছিলাম। কিন্তু ওই যে অভ্যাস। হুম, বুঝেছি। এত সকালে উঠে পড়লে যে? আমি ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম। সকাল 9টা বাজে। অনেক দেরি হয়ে গেছে উঠতে। তাতে কি হয়েছে? কালকে এতটা পথ জার্নি করেছো, রেস্ট প্রয়োজন তোমার। ঘুমাবে এসো। আরিয়া আমাকে ডাকছেন। কোথায় আমি খুশি হব তা না? নতুন বউ এত বেলা করে ঘুমায়? এমনিতেই আজকে অনেক বেলা হয়ে গেছে। সবাই কি বলবে? কে কি বলবে? শোনো, আমার আম্মু মোটেও সিরিয়ালের শাশুড়িদের মতো নয়। আর না তোমার কোনো ননদ আছে। আর কি তখন থেকে নতুন বউ করছো? নতুন রয়েছে যতদিন ইচ্ছে মতো আরাম করো। পুরনো হয়ে গেলেই আম্মু সব দায়িত্ব তোমার ঘাড়েই চাপাবে। তখন নিঃশ্বাস ফেলারও সময় পাবে না। ছোট সাহেব আসবো? বাইরে কেউ ডাকছে। আমি মাথায় ঘোমটা দিয়ে দরজা খুলে দিলাম। সামনেই কাকলি চা নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খেয়াল করলাম ওর হাত কাঁপছে। কি হয়েছে? আপনি ভয় পাচ্ছেন কেন? কাকলি ভীত গলায় ফিসফিস করে জিজ্ঞেস করে, ছোট সাহেব কি জেগে আছে? আমি একবার তাকালাম। আরিয়া পুনরায় শুয়ে পড়েছে দেখে মাথা নেড়ে না বলি। কাকলি এবার স্বাভাবিক হলো। চা নাস্তা আমার হাতে ধরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলে, আমি কাকলি, আমাকে আপনি তুমি করে বলবেন। বড় ম্যাডাম বলছে আপনাকে চা নাস্তা দিয়ে আসতে। নিচে অনেক লোকজন আসছে তো, তাই এখন আর নিচে যেতে হবে না। একটু পর ম্যাডাম আসবে। আমি এখন যাই। ভয় কেন পাচ্ছিলে বললে না তো? আসলে ছোট সাহেবের ঘরে তো ঢোকা নিষেধ। এই প্রথমবার আসলাম। যদি ধমক দেয় তাই একটু ভয় পাইছিলাম। ও আচ্ছা ম্যাডাম, আসি। কাকলি? জি ম্যাডাম। আমার বাড়ি থেকে কেউ এসেছে? রওনা দিয়ে দিয়েছে। ম্যাডাম আপনাকে জানাতে বলল। আমার মনে ছিল না। আচ্ছা। আর শোনো। জি বলেন। আমার নাম আরোহী। আর আমি তো তোমার ছোট। আমাকে তুমি করে নাম ধরে ডাকবে। তা কি হয়? কাকলি ইতস্তত করতে লাগলে আমি অভয় দেই, কি হয়েছে? আপনারা বড় মানুষ। এটা কেমন কথা? মানুষের আবার ভেদাভেদ হয় নাকি? কাকলি আমার কথায় খুশি হলো। গাল ভর্তি হেসে বলে, তাহলে আমি আপনাকে ভাবি বলে ডাকবো। আচ্ছা। আচ্ছা ভাবি থাকেন, আমি যাই। মেলা কাম পড়ে আছে। কাকলি চলে যেতেই আমি চা নাস্তা নিয়ে রুমে আসি। আরিয়া আমার দিকে ঘুরে মাথায় রেখে বালিশে ঠেস দিয়ে তাকিয়ে আছে। এই তো ওনাকে ঘুমাতে দেখলাম। নাস্তা করবেন উঠুন। সকালে আমি নাস্তা করি না। আমার জন্য শুধু ব্ল্যাক কফি। আমি ভ্রু কুঁচকে বলি, এটা কেমন কথা?
আপনি জানেন না সকালের খাবার কতটা গুরুত্বপূর্ণ। উঠুন, খেয়ে নিন। আমাকে বদলাতে চাচ্ছ? জি না, আপনার কিছু বাজে অভ্যাস বদলাতে চাচ্ছি। একই হলো। বলেই আরিয়া আবারও শুতে লাগলে আমি ওনার হাত টেনে ধরি। একদম এখন ঘুমাবেন না। উঠুন বলছি। আশ্চর্য, এই জন্য বিয়ে করতে চাইনি। কি? তা নয়তো কি? কত সুন্দর নিজের মতো জীবন কাটাতাম। যখন ইচ্ছে ঘুমাতাম, যখন ইচ্ছে উঠতাম। কেউ এভাবে জোর তো করতো না। কথাগুলো আরিয়া হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো করে বললেও আমার খারাপ লাগলো। ওনার হাত ছেড়ে দিয়ে গোমরা মুখে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি কি আমার প্রতি বিরক্ত? আপনার কি কোনোভাবে মনে হচ্ছে আমি আপনার জীবনে হস্তক্ষেপ করছি? আরিয়াও আমার শান্ত ব্যবহারে ভয় পেয়ে যায়। শোয়া ছেড়ে উঠে বসে তাকায় আমার দিকে। কণ্ঠ নরম করে বলে, এই তুমি কি আমার কথা শুনে আপসেট হয়ে গেলে? আমি তো মজা করছিলাম। আমি তখনও চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ধিমি গলায় জিজ্ঞেস করি, আমার ব্যাগ কোথায়? আরিয়া আতঙ্কিত হয়ে হুড়মুড় করে নিচে নেমে আসে। আমার সামনে দাঁড়িয়ে অধৈর্য গলায় বলে, আরে এতটুকু বিষয়ের জন্য তুমি কি এখন বাপের বাড়ি চলে যাবে নাকি? আমি তোরাক চোখে তাকিয়ে কিছু বলবো কি দরজায় বাদ পড়ার মতো কেউ হাঁক ছাড়ে, আপু। আমি আরিয়া দুজনেই ভয় পেয়ে যাই। আমি তো ভয়ে ধরফড়িয়ে আরিয়ার বুকের ওপরে মুখ থুবড়ে পড়ি। উনি কোনো রকমে আমাকে সামলে নেন। কানের কাছে হৃৎপিণ্ডের ধক শব্দ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আরিয়ার হাত আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে আর আমি ওনার বুকের সাথে লেপ্টে আছি। হাত দুটো ওনার কাঁধা করে ধরে আছে। তুমি ঠিক আছো? আপুই আপু, দরজা খোল। আলিয়া। নামটা আওড়াতেই খুশির জায়গায় রাগটাই আগে আসলো। যেখানে যাবে ঝড় তুফান তুলে দেবে। ইস, কেমন বিব্রতকর অবস্থায় ফেললো আমায়। জিজু। দরজা না খোলা পর্যন্ত আলিয়া থামার নয়। আরিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ইনি আবারও প্রশ্ন করেন, তুমি ঠিক আছে? হুম। সরি। ওকে। তোমার বোন এসেছে বোধ হয়। তুমি দরজা খুলে দাও, আমি ওয়াশরুমে যাচ্ছি। আরিয়া শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি গিয়ে দরজা খুলে দিতেই আলিয়া হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ে। আমাকে দেখেই আবেগে আপ্লুত হয়ে গলা জড়িয়ে ধরে চিল্লিয়ে বলে, আপু কেমন আছিস? জানিস একদিনে তোকে আমি কত মিস করেছি। কিন্তু তুই তো বলেছিলি আমি চলে গেলে আমার রুম তুই নিয়ে নিবি। আমার সব জিনিস তোর হয়ে যাবে। আলিয়া মুখ পানসে করে বলে, তোর আমাকে এত খারাপ বলে মনে হয়? তোর জিনিস আমি কখনো নিতে পারি বল? হয়েছে। আব্বু এসেছে কি? এসেছে তো। আচ্ছা, জিজু কোথায়? ওয়াশরুমে। আমাকে খোঁজা হচ্ছে বুঝি? কেমন আছো জিজু? এই তো। তোমার কি খবর বল? আসতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না। গুড। তোমরা কথা বল, আমি নিচে যাচ্ছি। আরিয়া রুম থেকে বের না হতেই মারিয়া আম্মু রুমে আসে। হাতে বেশ কিছু বক্স। ভালো হয়েছে তুমিও আছো। তোমার আমানত সব দেখে নাও। তোমাদের মধ্যে আবার আমাকে কেন টানছ? সে কি কথা আরিয়া? ভুলে গেলে বিয়ের গহনা নিয়ে কি করেছিলে তুমি? গহনা পছন্দ না হওয়ায় বিয়ের দিন সকালে তোমার আব্বুকে গহনার দোকানে ছুটতে হয়েছিল। আজ এত এত লোক আসবে, তার মধ্যে যদি তোমার বউকে সাজানো পছন্দ না হয় তখন? তার চেয়ে বরং তুমি পছন্দ করে দাও কোন গহনাগুলো আরোহী আজকে পড়বে। আমাদের সমানে কথাটা বলায় আরিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল বোধ হয়। কোনো কথা না বলে হন্তদন্ত পায়ে বাইরে বের হয়ে যায়। ওনার যাওয়ার পানে তাকিয়ে মারিয়া আম্মু শব্দ করে হেসে ফেলে। গহনার বাক্সগুলো রাখতে রাখতে বলে, তোমরা দাঁড়িয়ে কেন? বসো। আর বলো না প্রথমে তো বিয়ে করবো না বলে জিদ করলো।
তারপর ছেলের কি হলো কে জানে, শেষে বিয়ের গহনা শাড়ি পছন্দসই না হওয়ায় তোমার শ্বশুর মশাইকে ভালো মতো নাকানি চুবানি খাইয়েছে। আমি বাবা, সে ভুল করছি না। সব রেখে গেলাম, নিজের পছন্দ মতো পরে নিও। আর হ্যাঁ, একটু পরে লোকজন চলে আসবে, ওরা আসলে তুমি তৈরি হয়ে নিও। এ কি এখনো নাস্তা করনি? না আসলে। জলদি নাস্তা করে নাও, নিচে তোমার আব্বু এসেছেন, আরো আত্মীয়রা এসেছে, তাদের সাথে দেখা করতে হবে না। আর আলিয়া, তুমি আমার সাথে এসো। সকাল সকাল বের হয়েছ, নাস্তা করনি বোধ হয়। আরোহী মা, তুমিও নাস্তা করে নাও, আমি একটু পরেই আলিয়াকে পাঠিয়ে দেব। আচ্ছা আম্মু। আমার মুখ থেকে আম্মু ডাক শুনে মিষ্টি হাসলেন উনি, গাল ছুঁয়ে দিয়ে আদর করলেন। আলিয়াকে পাঠিয়ে দিচ্ছি, তোমার হেল্প হয়ে যাবে। আলিয়া যাওয়ার সময় খোঁচা মেরে গেল। আমি বিছানার উপরে ধপ করে বসে পড়ি। এই আরিয়াকে আমি একদমই বুঝতে পারছি না। গহনাগুলো বের করে দেখছি, প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর। কোনটা রেখে কোনটা পরবো আমি কনফিউজড। এনি প্রবলেম? আরিয়া আমার পাশে এসে বসে আমার মুখভঙ্গি দেখে বলে, কনফিউশন? আমি অসহায় মুখ করে মাথা উপর নিচে করে হুম বলি। আরিয়া এতটুকু সময় ব্যয় না করে বেশ কয়েকটা গহনা সিলেক্ট করে দিলেন। হালকা ওজনের কিন্তু ডিজাইন অনেক সুন্দর। কণ্ঠহার, মোটা বুক পর্যন্ত চেইন, মোটা দুজোড়া বালা, ঝুমকো, ব্যাস। সাথে খয়েরি রঙের জামদানি শাড়িও বেছে দিলেন। কালকে দেখলাম ভারী গহনায় তোমার অসুবিধা হচ্ছিল, উনি আমাকে খেয়াল করেছেন। আমার বিস্মিত চাহনি। আরিয়া আমাকে আরো বিস্মিত করে ডেকে ওঠে, সরি সুইটহার্ট। আমি বড় বড় করে চোখের পলক ফেলে ওনার সম্বোধনকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। সরি। তখন আমার জন্য মন খারাপ করলে তাই সরি। আমি বুঝলাম উনি সকালের ঘটনার কথা বলছেন, কিন্তু আমি তো শাড়ি নেওয়ার জন্যই আমার ব্যাগের খোঁজ করছিলাম। কিন্তু আমার ব্যাগ? আবার ব্যাগ খুঁজে? বললাম না সরি, আমি তো এমনি ব্যাগ খুঁজছিলাম। আমার প্রয়োজনীয় কিছু জিনিস ছিল ব্যাগে। রিনরিনে বললাম আমি। ওপ সরি, বেডের পাশেই ছিল, তুমি খেয়াল করনি? বলতে বলতেই আরিয়া ব্যাগ বের করে আনেন। অতঃপর কাবার থেকে সাদা পায়জামা আর খয়েরি পাঞ্জাবি বের করে বিছানার উপরে রাখে। আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, ঠিক আছে না? আচ্ছা, উনি কি আমার শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা বের করলেন। লোক সমাগমের মনে একাকী বসে আছি। বাগানের দিকটায় বড় করে স্টেজ সাজানো হয়েছে, সেখানেই আমার আর আরিয়ার বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজকীয় দুটো চেয়ার পাশাপাশি রাখা। আরিয়া এতক্ষণ আমার সাথেই পাশে বসা ছিল। হুট করেই ফোন হাতে বেরিয়ে পড়লেন, আপু তোকে যা সুন্দর লাগছে না, একদম রানীর মতো। আলিয়ার প্রশংসা শুনে মুচকি হাসলাম শুধু। আব্বুর সাথে অনেক আগেই দেখা হয়েছে, আজকে আমরা বাবার বাড়ি যাচ্ছি। আমরা বলতে আমি আর আরিয়া। আলিয়ার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে এখন একটু ভালো লাগছে। খাবারের জন্য ডাক পড়ায় আলিয়া চলে যায়। এদিকে একটু পরপর লোকজন আমাকে দেখতে আসছে, তাই আমি নড়তেও পারছি না, চলতেও পারছি না। চুপচাপ পুতুলের মতো বসে আছি। ওমা বউ, দেখি সুন্দরী আনছো। তবে যাই বলো, এর চেয়ে আমার নাতনিকেই বেশি ভালো মানায় তো। বাড়ির কাছে এত সুন্দর মেয়ে রেখে কেউ গ্রাম থেকে মেয়ে আনতে যায়? তা তোমার আগের প্রেমটেম ছিল নাকি? কিছুই তো জানি না। বয়স্ক মহিলার কথা শুনে আমার হাসি খুশি মনটা বিষিয়ে গেল। মারিয়া আম্মুও বিব্রত বোধ করে। মুখ ছোট করে আমার দিকে তাকালে আমি হাসার চেষ্টা করি। আপনার নাতনিকেই তো দেখলাম 1 মাস আগে একটা ছেলের সাথে পার্কে বসে চুম্মা চাটি করছে। গত সপ্তাহে দেখলাম আরেকজনের সাথে রেস্টুরেন্টে বসে আছে।
আর আপনাদের বাড়িতে তো কোনো ছেলে টিউটর টিকেই না। অনাকাঙ্ক্ষিতভাবে আরিয়ার উপস্থিতিতে মহিলাটি অপ্রস্তুত হয়ে বলে, তুমি? আরিয়া ওনাকে কিছু বলতে না দিয়ে আমার পাশে বসে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মুচকি হেসে বলেন, আমার বউ কেমন, তার প্রেমিক ছিল কিনা সেটা আপনাকে জানতে হবে না। নিজের নাতনি চিন্তা করুন। একটা কথা কি জানেন? নিজের ঘর কাচের হলে অন্যের ঘরে ঢিল ছুঁড়তে নেই। মহিলাটি মুখ কালো করে সুরসুর করে ওখান থেকে চলে গেলেন। আরিয়া একটু রাগী গলায় বলে, আম্মু তুমি ওনাকে কেন কিছু বলনি? ওনার যা ইচ্ছে তাই বলবে আর তুমি চুপচাপ শুনবে? আসলে বাবা তুই তো জানিসই উনি কেমন। তাই? তাই কি? আমার বিয়ে করা বউকে নিয়ে উনি যা ইচ্ছে তাই বলবে? আমার ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে খেয়াল রাখবো। তুমি ঠিক আছো? এতক্ষণ ভালো না লাগলেও এখন আর একে পাশে পেয়ে ভালো লাগছে। উনি আমার হয়ে এতগুলো কথা বললেন। হু। আমি আস্তে করে মাথা নেড়ে বলল। আরিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চেয়ারে গায়ে এলিয়ে দেয়। ম্যাজমেজে গলায় বলে, কি বউ আনলাম? কোথায় লোকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে তা না, যে যা বলছে চুপচাপ শুনে যাচ্ছে। আশ্চর্য লোক একটা। নতুন বউ কি না পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে? আমি ঝগড়া করতে পারি না। কি? তুমি ঝগড়া করতে পারো না? আরিয়া চমকে উঠে বলে, আমি একটু ভয় পেয়ে যাই, যেন ঝগড়া না করতে পারাটা আমার অপরাধ। আচ্ছা সমস্যা নাই, নতুন তো পরে শিখে যাবে। পরে শিখে যাব মানে? হ্যাঁ, আমার আম্মুর সাথে ঝগড়া করতে হবে না। তোমরা ঝগড়া করবে, আমি আর আব্বু বসে বসে দেখব। আপনি আজব মানুষ তো, মা আর বউয়ের ঝগড়া দেখতে চাইছেন। আর আমি কেন আম্মুর সাথে ঝগড়া করব? কিন্তু আম্মু তো ঝগড়া করবে, বকা দেবে, তখনও চুপ থাকবে। দোষ করলে তো মায়েরা বকবেই, আমার আম্মুও বকে। তাতে কি? ঝগড়া করবে না বলছো? আরিয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। আমি মাথা নেড়ে না জানাই। আরিয়া ঠাস করে চেয়ারে বসে পড়ে। একটু পরেই কেউ একজন ডেকে ওঠে, আরু। লোকটাকে দেখেই আরিয়া উঠে বসে হাঁক করে। হাসি মুখে জিজ্ঞেস করে, এত দেরি করলি যে? আর বলিস না, মিটিংয়ে আটকে গিয়েছিলাম। মিটিং শেষ করেই সোজা এখানে চলে আসি। হুম। আঙ্কেল আন্টি আগেই চলে এসেছে। শর্ত, আগে ভাবিকে দেখতে দে। বিয়ের দিন তো দেখতেই পাইনি। লোকটা আরিয়াকে ঠেলে আমার কাছে আসে। হাতের গিফটটা আমাকে দিয়ে মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম ভাবি। আমি রিসাব, আপনার দেবর আর আরিয়ার বেস্ট ফ্রেন্ড। আমিও সালামের উত্তর দিয়ে অল্প হাসলাম। আরিয়া আসছে বলেই রিসাবকে সাথে নিয়ে চলে যায়। ততক্ষণে আলিয়াও চলে এসেছে। আমি ওর সাথে গল্প করতে শুরু করি। মাশাআল্লাহ, আরু ভাবি তো অনেক সুন্দর। এই নাকি তুই বিয়ে করবি না? এখন ঠিকই তো ভাবির রূপে ভুলে গেলি। রিসাব বিদ্রুপ করতেই আরিয়া গাছাড়া ভাব নিয়ে বলে, যার জন্য বিয়ে করব না বলেছিলাম তাকে পেয়ে গেলে বিয়ে না করার প্রশ্নই আসে না। রিসাব সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। খুলে বল। জামান আঙ্কেলের মেয়ে আর আমার ছোটবেলার খেলার সাথেই মেয়ে। আরোহী জামান পড়ি। 1 মিনিটেই সে যার কথা এতকাল বলে এসেছিস? তোর ছোটবেলার বউ? হুম। ভাই তুই পারিসও? আগে জানতি না? হুদাই এত নাটক করলি কেন? আরে আগে আমি কি জানতাম নাকি? শেষ মুহূর্তে আব্বু এসে জানায় ও জামান আঙ্কেলের মেয়ে। রিসা বাড়িয়ার পেটে গুঁতো মেরে বলে, শালা তোকে তো আগেই মেয়ের ছবি দেখানো হয়েছিল, তখন দেখিসনি? ধুর, আমার তো বিয়ে করারই ইচ্ছে ছিল না। এরপরই তো জানতে পারলাম এই সেই। তো এখন? কি এখন? যাকে চেয়েছিস তাকেই পেয়েছিস, এবার মন দিয়ে সংসার কর। একটা সমস্যা আছে।
রিসাবের ভ্রু কুঁচকে এলো। সন্দিহান গলায় বলে, কি সমস্যা? আরিয়া দুষ্টু হাসি দিয়ে এক এক করে কালকে রাতের সব কথা বলতেই রিসাব রাগে ফোঁস করতে শুরু করে। এটা কেমন কথা? শালা তুই মানুষই না। রিসাব রাগে একবার আরিয়ার দিকে তেড়ে আসতে গিয়ে নিজেকে সংযত করে নেয়। আরিয়া করুণ গলায় বলে, এভাবে কেন বলছিস? আরে বিয়ে করাই কি সব নাকি? আমাকে জানতে হবে না ও আমাকে ভালোবাসে কিনা। তো কি বুঝলি? কালকে ওকে যেসব কথা বলেছি অন্য মেয়ে হলে নির্ঘাত বাসর রাতেই আমি খুনও হয়ে যেতাম। ভালোই হতো। তোকে খুনই করা উচিত। তুই থামবি? তুই তো জানিসই বর্তমানে প্রেম পরকীয়া কত বেড়ে গেছে। তার উপর আমাদের পারিবারিক বিয়ে। কয়দিন পর যদি ওর আমার ওপর থেকে মন উঠে যায়? তুই তো জানিস আমি কেমন। নিজের অনুভূতি ব্যক্ত করতে পারি না। যে জিনিসকে নিজের মনে করি পরবর্তীতে দেখা যায় সেই জিনিসকেই কষ্ট দিয়ে ফেলি। আব্বু আম্মুকেই দেখ না। রিসাব ঠাস করে বলে ওঠে, তার বলতে? তোর জন্য তোর কোনো ভাই বোন নেই? লজ্জা দিচ্ছিস? তোর আবার লজ্জা আছে নাকি? দেখ তুই যাই বলিস না কেন, আমি চাই আরোহী আগে আমাকে ভালোবাসুক, তারপর সংসার। তুই আশা করে বসে থাক। আমার আবার এত ধৈর্য নেই। বাসর রাতেই বাচ্চা নেব। তোকে কে বিয়ে করবে শালা? শালা বলবি না। ভাইরা হব তোর। হোয়াট? তোর শালিকে পছন্দ হয়েছে। এখন বাবা মায়ের সাথে কথা বলে এই বিয়েটা পাকাপোক্ত করতে হবে। আরিয়া তখনই হুঁশিয়ারি দিয়ে বলে, একদম আমার শালিকার দিকে নজর দিবি না। তোর নজর তো শকুনের নজরের থেকেও বেশি ভয়ানক। আর এমনিতেও আমার শালিকার বয়স কম। বাচ্চা একটা মেয়ে। রিসাবের ফোনে মেসেজের টোন বাজতেই ও কুটিল এসে মেসেজ ওপেন করে আরিয়াকে দেখিয়ে বলে, হ্যাঁ তোর বাচ্চার শালিকা বিয়ের পর আমাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছে। আরিয়া তো মেসেজ দেখেই মুখা করে দেখায়। শালাই অকাজ করলি কখন? এত তাড়াতাড়ি আমার শালিটাকে পটিয়ে ফেললি? তোর না জানলেও চলবে। আচ্ছা আসছি, হবু বউ দেখা করতে চাইছে। না গেলে আবার রাগ করবে। রিসাব চলে গেলে আরিয়া বিড়বিড় করে বলে ওঠে, কপাল ভালো আমার বউটা এমন নয়। আরিয়াদের বাড়ির অনুষ্ঠান শেষ করে আব্বুর সাথে আমরা আমাদের বাড়িতে এসেছি। অনেকটা পথ হওয়ায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। আরিয়া তখনও ঘুরে ঘুরে আমার রুমটা দেখছে। আপনার রুমটার মতো বড় নয়। হুম, বাট কিউট আছে। আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আম্মুর কাছে যাচ্ছি। একসাথে যাই। আমি চলে আসতে লাগলে উনি হুট করে কথাটা বলে ওঠেন। আমি প্রশ্ন চিহ্নিত চোখে তাকাতেই উনি অপ্রস্তুত হাসি দিয়ে বলেন, না মানে নতুন জায়গা। সমস্যা নেই। বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে। আচ্ছা আপনি যান, আমি এখানেই আছি। থ্যাংক ইউ। আরিয়া বেশ কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়। শরীরের নিম্নাংশে তোয়ালে পেঁচানো, ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বাইরে বের হয়ে আসেন। এত রাতে গোসল করতে গেলেন কেন? গরম লাগছিল প্রচুর। আমি চিন্তিত মুখে বলি, অসুস্থ হলে তখন? তুমি আছো তো, সেবা করবে আমার। তার জন্য অসুস্থ হতে হবে? ব্যাগ থেকে শার্ট বের করে দাও তো। আমি ওনার জামা কাপড় বের করে দিলাম। আরিয়া আমার সামনেই চেঞ্জ করতে লাগলে আমি চেঁচিয়ে বলি, কি করছেন? বাথরুমে গিয়ে চেঞ্জ করুন। কেন? এখানে করলে সমস্যা কি? তুমি তো তুমি তো এতটা দায়সারা ভাবে বলল যে আমি আর কিছু বলতে পারলাম না। আরিয়া জামা পরতে পরতে নিজেই দুষ্টুমি করে বলে, সত্যি করে বলো তো আমাকে এভাবে দেখে তোমার কি কিছু ফিল হচ্ছে? আই মিন, বুঝতেই পারছো। বলেই হাসলো। আমি বেশ বুঝতে পারছি উনি আমাকে লজ্জায় ফেলতে চাইছেন।
আমিও গমগমে গলায় বলি, কি ফিল হবে? আজকে সকালেও তো আমি আপনাকে খালি গায়ে দেখেছি। এতে ফিল হওয়ার কি আছে? সত্যি। আরিয়া আচমকা উঠে এসে আমার মুখোমুখি হয়ে দাঁড়ায়। আমি একটু চমকে উঠি। সত্যি? আবার বল। আরিয়া আমার আর একটু কাছে এগিয়ে আসে। আমি নড়তে লাগলে ওনার সিক্ত হাত দিয়ে আমার উন্মুক্ত পেট স্পর্শ করেন। শিউরে উঠি আমি। চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি দুহাতে শাড়ির আঁচল খামচে ধরে আছি। আরিয়া ঘোর লাগা চোখে আমাকে পর্যবেক্ষণ করছেন। ওনার শ্বাস প্রশ্বাস গুনতে পারছি যেন। আরিয়ার ডান হাতটা আমার গাল ছুতেই শুকনো ঢোক গিললাম। আরিয়া আঙুল ছুঁয়ে আমার গলা স্লাইড করছেন আর আমি চোখ খিচে বন্ধ করে রাখার চেষ্টা করছি। মনের মধ্যে ভয় কাজ করছে। কোথাও আমার চোখ খুলে গেল আর ওনাকে নিজের এত কাছাকাছি দেখে লজ্জায় পড়ে যায় সেই ভয়। সুইট হার্ট টাইলা। আপু। আবারও আলিয়ার ডাক। আমি তোরাক চোখে তাকাই। আলিয়া আসছে বুঝেই আলিয়ার থেকে দূরে সরে আসি। ততক্ষণে আলিয়া ঘরে ঢুকে পড়েছে। কি রে আপু, এত রাত হয়ে গেল, জিজুকে কিনা খাইয়ে রাখবি? আম্মু ডাকছে, জিজুকে নিয়ে জলদি আয়। আসি, তুই যা। না, এখনই চল। জিজু চলো তো। আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আসবে কিন্তু। তুই যা না। আলিয়া যেমন তিরিং বিরিং করতে করতে এসেছিল তেমনই চলেও গেল। আরিয়া? বল। আলিয়া একটু মিশুক টাইপের, যাকে তাকে তুমি সম্বোধন করে ফেলে। আসলে আপনি ডাকটা ওর আসে না। আপনি কিছু, কোনো ব্যাপার না। আর আমি ওর যে কেউ নই, বোন জামাই ভাই। আমাদের একটা সুন্দর সম্পর্ক আছে। সেই সূত্রে শালিকা আমাকে তুমি ডাকতেই পারে। সেই সাথে যদি তুমিও ডাকতে। আমি তুমি ডাকতে পারি না। বড়দের তো একদমই না। বড় হয়ে কি ভুল করলাম? হ্যাঁ। আচ্ছা চল, ক্ষুধা লেগেছে। চলুন। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আব্বুর কথায় আরিয়া বিনয়ী হয়ে উত্তর দেয়, না না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। বরং আপনাদের বাড়িটা আমার কাছে ভালোই লেগেছে। গ্রামীণ পরিবেশ, নিরিবিলি, কোলাহল মুক্ত। তাহলে সকালের সাথে চলো, তোমাকে আমাদের জমি জমাগুলো ঘুরিয়ে নিয়ে আসি। দেখবে তোমার ভালো লাগবে। ঠিক আছে। কি শুরু করলে? ছেলেটাকে শান্তিতে খেতে দাও তো। আম্মু আরিয়ার প্লেটে খাবার দিয়ে বিরক্তি নিয়ে আব্বুর উদ্দেশ্য কথাটা বলল। আরিয়া একটা সহজ হাসি দিয়ে বলে, আম্মু আব্বুকে বকবেন না। আব্বু না বললে আমি নিজেই ওনাকে বলতাম গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসতে। এতক্ষণ আমি আর আলিয়া রান্নাঘরে ছিলাম, তাই আরিয়াদের কথোপকথন কিছুই শুনতে পাইনি। খাবার নিয়ে ডাইনিংয়ে আসতে আরিয়ার আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু সম্বোধন করে দেখে মনের মধ্যে ভীষণ খুশি অনুভব হলো। বিয়ের পর একটা মেয়ে যতটা সহজভাবে স্বামীর বাবা মাকে বাবা মা বলে সম্বোধন করতে পারে, একই কাজ স্বামী সচরাচর করতে পারে না। এই ক্ষেত্রে আরিয়া একদম অন্যরকম। ওনার ব্যবহার এত পরিমার্জিত আর সুন্দর যে আমি প্রতিনিয়ত ওনার প্রতি মুগ্ধ হচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন? খেতে বসে পড়। অনেক রাত হয়ে গেছে। আলিয়াকেও ডাক। আম্মুর কথা শুনে আমিও খেতে বসলাম। আলিয়া আব্বুর পাশে বসেছে আর আমি আলিয়ার পাশে বসেছি। ততক্ষণে আব্বুর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আম্মু, আপনিও খেয়ে নিন। আর কতক্ষণ জেগে থাকবেন? হ্যাঁ আম্মু, তুমিও বসে পড়। তোরা খেয়ে নে, আমি পরে খাচ্ছি। আমাদের কথার ফাঁকেই আলিয়া মুরগির রানটা প্লেটে তুলে নিয়ে দৌড়। আম্মু বুঝতে পেরেই ডেকে ওঠে, এটা কেমন ব্যবহার? খাবারের প্লেট নিয়ে কেউ দৌড়ায়? কে শোনে কার কথা? আমি ফিক করে হেসে উঠে বলি,
তোমার মেয়ে আমার ভয়ে মুরগির রান নিয়ে পালিয়েছে। তোদের ছেলে মানুষই আর গেল। আচ্ছা, দেখছি দুষ্টুটা পালালো কোথায়। বকা দিও না আবার। আমি আলিয়ার কথা ভেবে হাসছি। তখনই হাতের ওপরে কিছু একটা পড়ল বোধ হয়। আমি প্লেটের দিকে তাকাতেই দেখি আলিয়া অতি সন্তর্পণে আমার প্লেটে ওনার ভাগের রানটা রেখে দিলেন। আপনি খাও। কিন্তু এটা তো আপনার। যা আমার তা তোমারও। এখন কথা না বলে খাও। আমি প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খেতে শুরু করলাম। রান্নার দিকে তাকালে ইচ্ছে করছে এটাকে খাওয়া বাদ দিয়ে শোপিস করে সাজিয়ে রাখি। ঈশা তো আনন্দ লাগছে। দেখেছো আম্মু, তুমি শুধু শুধু আমাকে বকা দিলে। এদিকে দেখ, তোমার মেয়েকে মুরগির রান খাওয়ানোর মানুষ চলে এসেছে। আলিয়া হুট করে চলে আসা আর ওর কথা শুনে আমি আরিয়া দুজনেই লজ্জায় পড়ে গেলাম। আরিয়া চোরা চোখে এদিক ওদিক তাকিয়েই রুমে যাচ্ছে বলে জলদি জলদি উঠে পড়ে। আম্মু আলিয়ার মাথায় আসতে থাপ্পড় দিয়ে বলে, ছেলেটাকে লজ্জা পাইয়ে দিলি তো। আম্মুকে সাহায্য করে রুমে আসতে আসতে আরো দেরি হয়ে গেল। ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে, নতুন পরিবেশে এসে আরিয়া থাকতে পারবে তো? ওনার বাড়ির মতো অত সুযোগ সুবিধা তো আমার বাড়িতে নেই। ছোট্ট একটা রুম, তাও এসি ছাড়া। আরিয়া তো এসি রুমে থেকে অভ্যাস। ভাবতে ভাবতে রুমে আসলাম। আরিয়া তখনও জেগে আছে। বিছানায় আছোয়া হয়ে ফোন স্ক্রল করছেন। আমার আসার শব্দ পেয়ে উঠে বসে। একটু দেরি হয়ে গেল। আমি এখনই বিছানা গুছিয়ে দিচ্ছি। এত ব্যস্ত হতে হবে না। ক্লান্ত আপনি, রেস্টের প্রয়োজন। আর তুমি? তুমিও তো ক্লান্ত। আমি স্থির চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আরিয়া বিছানা থেকে নেমে পড়ে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে, মশারিও টানাতে হবে নাকি? হ্যাঁ, আসলে আমার রুমটা বাগানের দিকে তো, তাই মশার উপদ্রব একটু বেশি। আমার কথা শেষ হতেই আরিয়া হুড়মুড়িয়ে মশারি বের করে জিজ্ঞেস করে, টাঙাবো কোথায়? আমাকে দিন, আমি করছি। চলো দুজনে মিলে করি, তাড়াতাড়ি হবে। আমি সম্মতি দিয়ে মশারি লাগিয়ে দিয়ে ইতস্তত গলায় বলি, আপনার এখানে অনেক অসুবিধা হচ্ছে তাই না? তোমাকে কে বলল? আমার তো এখানে ভালোই লাগছে, যদিও এখনো গ্রামটা ঘুরে দেখিনি। সেই ছোটবেলায় এসেছিলাম। ও, আমি মশারির চারপাশ ঠিক করে দিলাম। বালিশগুলো যথাস্থানে রেখে দিয়ে আর একে ভেতরে আসতে বলি। ক্যাম্পের মতো লাগছে বল। ঘরের মধ্যে ঘরেই ধাঁধাটার উত্তর আজকে পেলাম। হ্যাঁ, উত্তর হবে মশারি। আচ্ছা আরোহী, তোমার ছোটবেলার কোনো কথা মনে নেই? অল্প অল্প। আরমান আঙ্কেলের সাথে আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আরিয়া বালিশে কুমির রেখে আমার দিকে মুখ করে জিজ্ঞেস করে, আর কিছু মনে নেই? আর কিছু বলতে? তোমার আমার সম্পর্কে আর কিছু মনে নেই? আপনি ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলেন। একবার খেলতে গিয়ে আমাকে পানিতে ফেলে দিয়েছিলেন, যদিও ডোবায় বেশি পানি ছিল না। তারপরেও কেন ফেলেছিলাম সেটা মনে নেই? তুমি আমার বউ হয়ে অন্য কারোর সাথে খেলার সাহস পাও কি করে? তাই রাগ করে পানিতে ফেলেছিলাম। আমার ভীষণ লজ্জা লাগছে। ছোটবেলার ঘটনা আমার স্পষ্টই মনে আছে। অতটা ছোট ছিলাম না যে সব কথা ভুলে যাব। দল বেঁধে খেলা করতাম আমরা। খেলায় আরিয়ার বউ হতাম আমি। দ্বিতীয়বার যখন উনি গ্রামে আসেন, আমি তখন আরেকজনের সাথে জুটি বাঁধতে চেয়েছিলাম। ওটা নিছকই খেলা ছিল, কিন্তু আরিয়ার সেটা মোটেও পছন্দ হয়নি। রাগে ক্ষোভে পানিতে ফেলে দিয়েছিল আমায়। পরে অবশ্য আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে মিথ্যা বলেছিলাম যে আমি একা একাই পানিতে পড়ে গেছি। এত কিছু মনে নেই আমার। ও, দীর্ঘশ্বাস নিয়ে টান হয়ে শুয়ে পড়লেন উনি। আমি ওনার দিকে তাকালাম। মনে হলো আমার কথাটা ওনার মন মতো হয়নি।
আরিয়া, আরিয়া। আরিয়া ঘুম জড়ানো গলায় হুম বলে আবারও পাশ ফিরে শুয়ে পড়ে। আরিয়া উঠুন, সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই প্লিজ। কিন্তু আরিয়া আমার হাত টেনে ধরে বিছানার উপরে তুলে নিয়ে বলে ওঠে, তুমিও ঘুমাও। আমি হোঁচকিয়ে উঠতেই আরিয়া বিরক্ত নিয়ে চোখ মেলে তাকায়। কি সমস্যা? না মানে আব্বু আপনাকে ডাকছে। আব্বুর কথা শুনে আরিয়া লাফিয়ে উঠে বসে। ওহ নো, কালকে তো আব্বু বলেছিল গ্রাম ঘুরতে নিয়ে যাবে। আমি কি বেশি দেরি করে ফেললাম? আব্বু নিচে অপেক্ষা করছে। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। ওয়েট। আরিয়ার তাড়াহুড়ো করা দেখে আমি ওনাকে আশ্বস্ত করে বলি, এত তাড়াহুড়ো করতে হবে না। আপনি ধীরে সুস্থেই আসুন। আমি আব্বুকে বলছি অপেক্ষা করতে। বলতে হবে না। আমি এখনই আসছি। অল্প সময়ের মধ্যেই আরিয়া ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসেন। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আমাকে আদেশ করেন, আমার শার্ট বের করে দাও তো। আমি ব্যাগ ঘেটে একটা এশ কালারের শার্ট আর জিন্স বের করে দিলাম। আরিয়া পোশাক পাল্টে নিচে চলে আসেন। আব্বু তখন নাস্তা করছিল। আরিয়াকে দেখেই হাসি মুখে ডাকে, নাস্তা করবে এসো। সরি আব্বু, লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, নাস্তা করে তারপর বের হব। আরিয়া আর আব্বু খেতে খেতে টুকটাক কথাবার্তা বলল। আমি আর আম্মু তখন দুপুরে রান্নার আয়োজন করছি। আরিয়াদের ফিরতে দুপুর হয়ে গেল। কাঠফাটা রোদে আরিয়ার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। ঘরমাক্ত শরীর নিয়ে বাড়িতেই ঢুকতেই সোফায় বসে পড়েন। আব্বু কোনো কাজে আটকে গেছে বিধায় উনি একাই চলে এসেছেন। শরবত খেয়ে নিন, ভালো লাগবে। আরিয়া ক্লান্ত চোখে তাকিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বলে, থ্যাংক ইউ। এটারই প্রয়োজন ছিল। এত রোদে বাইরে যাওয়া কি খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। ফিরে গিয়ে শ্বশুর বাড়ি নিয়ে গল্প করতে হবে না। নয়তো লোকে জানবে কি করে আমার শ্বশুর বাড়ি জমিদার পরিবারের ছিল। হয়েছে, এবার গিয়ে গোসল করে নিন। ঘামে ভেজা শরীর নিয়ে থাকতে হবে না। তুমিও চলো। আমি গিয়ে কি করব? আমার জামা কাপড় বের করে দেবে, চলো। আর হ্যাঁ, আমি ডাকলে দ্বিতীয়বার এই প্রশ্ন করবে না। আমি যখন ডাকবো তুমি তখনই আসবে। আর আমি ডাকলে? আমি ফট করে কথাটা বলেই লজ্জায় পড়ে গেলাম। আরিয়া আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলে, একবার ডেকেই দেখ না। বলেই আমার মুখে ফু দেন। সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করে ফেলি। আরিয়া আমার নাকের ডগায় আঙুল স্পর্শ করে হেসে বলেন, জলদি এসো। আমি অপেক্ষা করছি। কি ব্যাপার আপু, জিজু তো দেখছি তোকে চোখে হারায়। বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আলিয়ার উপস্থিত হওয়া আমাকে অপ্রস্তুত করল। আলিয়া তখনও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি আচমকাই ওর কান মুলে দিলাম। খুব দুষ্টু হয়েছিস তাই না রে? বড় বোনের সাথে ফাজলামি করবি? আপু ছাড় না। লাগছে তো। আর আমাকে পচাতে আসবি? পাজি কোথাকার। বাহরে, তোরা খুললাম খুললাম প্রেম করবি, আর আমি কিছু বললেই দোষ। ছি আলিয়া, এসব কি ধরনের ভাষা? আজকাল এইসব শিখছিস তুই? দেখ আপু, একদম চোখ রাঙাবি না। সাহস দেখ তো। আম্মুকে বলতে হবে। কি বলবি তুই? এই যে তোমার মেয়ে অকালে পেকেছে। ইচ্ছে পাকা কোথাকার। তাহলে আমিও বলে দেব। কি বলবি তুই? এই যে তুই আগে থেকেই জিজুর প্রেমে হাবুডুবু খাচ্ছিলি। আলিয়া। ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকাই। আলিয়া ভিলেন মার্কা হাসি দিয়ে বলে, তোর ডায়েরি পড়া শেষ? তুই বোধহয় ডায়েরি নিয়ে যেতে ভুলে গেছিস। সেখানে জিজুর ছোটবেলার ছবিও ছিল। জিজুর নামে 16টা চিঠি লিখেছিস তুই। কিন্তু ভিতর ডিম কোথাকার, আজ পর্যন্ত একটা চিঠিও দিতে পারিসনি।
শয়তান, তুই আমার জিনিসে হাত দিয়েছিস কোন সাহসে? আজ তোর একদিন কি আমার একদিন। আমি রাগান্বিত হয়ে আলিয়াকে তাড়া করলাম। আলিয়া আমার ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি তখনও রাগে ফোঁস করছি। হ্যাঁ, আমি আলিয়াকে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমার ওনাকে ভালো লাগতো। বড় হওয়ার পর সেটা ভালোবাসার রূপ নেয়। এরপর পারিবারিকভাবেই আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবকিছু স্বপ্নের মতোই সুন্দর লাগছিল। আসলে ভালোবাসার মানুষকে পেয়ে গেলে বুঝি জীবনটাকে আরো বেশি সুন্দর লাগে। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। দুটো দিন বাড়িতে হেসে খেলে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারিনি। ওহ নো! আমি সবেমাত্র রুমে প্রবেশ করেছি। আরিয়ার বিরক্তিতে চোখ কুঁচকানো দেখে জিজ্ঞেস করি, কি হয়েছে? আরিয়া মুখ বেজার করে হাত এগিয়ে বলে, বোতাম। ওনার হাতে শার্টের বোতাম। সুতো ছিঁড়ে গেছে দেখে আমি সহজ গলায় বলি, সুতো ছিঁড়ে গেছে, সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। তুমি সেলাই করতে পারো? হ্যাঁ। এ আর এমন কি? শার্টটা খুলে দিন, আমি এখনই সেলাই করে দিচ্ছি। আরিয়া খুশি হলো ভীষণ। দ্রুত শার্ট খুলে আমার হাতে দিয়ে বলে, আমার ফেভারিট শার্ট এটা। আমি ড্রয়ার থেকে সুতো বের করে আনলাম। আরিয়া আমার পাশে বসেই আগ্রহ নিয়ে আমার সেলাই করা দেখছে। হয়ে গেছে। আরে বাহ সুইট হার্ট, তুমি তো অনেক সুন্দর সেলাই করতে পারো। ওনার কথা শুনে আমার হাসি পেল। হেসে বলি, এটা সামান্য একটা কাজ, কম বেশি সবাই পারে। আমি এজন্য বলিনি, এটার জন্য বলেছি। আরিয়া পকেট থেকে একটা সাদা রুমাল বের করতেই বিস্ময়ে আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা উনি কোথায় পেলেন? নাইস, আই লাইক ইট। তুমি এত সুন্দর সেলাই জানো, আমার জানা ছিল না। আরিয়ার হাতে আমার সেলাই করা রুমালটা, যেটা আমি ওনাকে উদ্দেশ্য করে সেলাই করেছিলাম। এটা আপনি কোথায় পেয়েছেন? ছিল এখানে কোথাও, আমি পেয়ে গেছি। আমি কিছুটা রাগী গলায় বলি, এভাবে কারো জিনিসে না বলে হাত দিতে নেই। আপনি জানেন না? আরিয়া রুমালটা পকেটে ভরে বলে, যেটা তোমার সেটা আমারও বুঝেছ? জি না, যেটা আমার সেটা শুধুই আমার। ওটা দিন আমায়। কখনো না, এটাতে আমার নাম লেখা আছে, মানে এটা আমার। মিথ্যা বলছেন আপনি, ওটাতে কারো নাম লেখা নেই। আছে তো, আল্লাহ জে। আমি মুখ কাচুমাচু করে বলি, ওটা আমার আর আলিয়ার নামের অক্ষর। আমি কি জানি, আমার নামের লেটার পেয়েছি, মানে এটা আমার। আচ্ছা গো, ধরলেন তো। আমার জিনিস আমায় দিন। তোমরা মেয়েরা মোটেও ভালো না। আমরা ছেলেরা তোমাদের জন্য নিজেদের রুম, বেড, ওয়াশরুম, বাসা, ফ্যামিলি, এমনকি নিজেকে শেয়ার করি। আর তোমরা সামান্য রুমাল শেয়ার করতে পারবে না? ওটা আমাদের অধিকার, বুঝেছেন? তাহলে এটাও আমার অধিকার। আরিয়া, আচ্ছা রাখুন আপনার কাছে, লাগবে না আমার। থ্যাংক ইউ। আরিয়া আমার গাল টেনে দিয়ে উঠে গেলেন। আমি গালে হাত দিয়ে হতবাক হয়ে আছি। সামান্য রুমালি তো, এত খুশি হওয়ার কি আছে? দেখে শুনে যেও, পৌঁছে কল করো। জি আব্বু। পরিমা, তুমি আমার মেয়ে। শ্বশুর বাড়িতে যেন আমার মেয়ে নিজের আর আমার সম্মান বজায় রাখে, আমি সেটাই চাই। আরমানের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মেয়েকে সে নিজের মেয়ের মতোই রাখবে। তুমিও তাদের নিজের বাবা মায়ের মতো সম্মান করবে, ভালোবাসবে। জি আব্বু। আম্মু পাশেই কান্না করছে। আম্মুর কাছে যেতেই আমাকে বুকে টেনে নেয়। ভালো থাকিস মা, নিজের যত্ন নিস, আর সময় পেলেই এখানে চলে আসিস। আপনি চিন্তা করবেন না আম্মু,
আমি মাঝে মাঝে ওকে নিয়ে এখানে বেড়াতে আসব। আপনারাও আমাদের বাড়িতে যাবেন। আমার মেয়েটার খেয়াল রেখো বাবা। আপনি নিশ্চিন্ত থাকুন। ওদের সাথে হয়ে গেলে অধমকে কেউ দেখ। আলিয়া মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আরিয়া ওকে উদ্দেশ্য বলে, আপনাকে আর কি বলবো শালিকা, আপনি তো পার্মানেন্ট হতে চলেছেন। জলদি দেখা হবে। আলিয়া এদিক ওদিক তাকিয়ে কানে হাত দিয়ে মিনতি করে বলে, প্লিজ জিজু। আরিয়া মন ভুলানো হাসি দিল শুধু। আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না। আলিয়া, আব্বু এসে ব্যাগগুলো গাড়িতে তুলে দিল। আমাদের বাড়ির গাড়ি করেই আমরা ফিরে যাব। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়লাম। আমার ঠিক পাশেই আরিয়া বসে আছেন। গাড়ি চলতে শুরু করলো। একটু একটু করে আমার বাড়ি, চেনা মানুষ, গ্রাম অদৃশ্য হয়ে গেল। সব পিছুটান পেছনে ফেলে আমি আবারও আমার ভবিষ্যতের দিকে ধাবমান হচ্ছি। আমার বর্তমানকে সঙ্গে নিয়ে খোলা জানালার বাইরে মুখ করে বসে আছি। একটু পরপর নাক টেনে টেনে নীরবে কান্না করছি। আর ইউ ওকে? আরিয়া টিস্যু এগিয়ে দিল। আমি ওনার দিকে না তাকিয়েই টিস্যু নিলাম। উনি আবারও জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো? বাড়ির জন্য খারাপ লাগছে? আমি চোখ মুছে সোজা হয়ে বসি। পায়ের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে মাথা নেড়ে হ্যাঁ বোঝাই। আরিয়া এগিয়ে এসে আমার হাত ধরেন। ওনার এতটুকু পদক্ষেপ অনেক না বলা কথা ব্যক্ত করে দিল। মুখে কিছু না বলে উনি বুঝিয়ে দিলেন, উনি আমার সাথে আছেন, পাশে আছেন সব সময়। কেন জানি না আমি কান্না আটকে রাখতে পারছিলাম না। ওনার দিকে ছলছল চোখে তাকাতেই টুক করে জল গড়িয়ে কপাল ভিজিয়ে দিল। আরিয়ার চোখ মুছিয়ে দিয়ে আশ্বাস দিয়ে বলেন, কদিন পরে আমরা আবার আসব। তুমি থোড়াই না সারা জীবনের জন্য চলে যাচ্ছ। আরিয়া এত কিছু বলছে তবুও আমার মন মানছে না। উনি আস্তে করে আমাকে টেনে বুকের সাথে লাগিয়ে নিলেন। আমি ওনার বুকের উপরে হাত রেখেই ফুপিয়ে উঠলাম। এতক্ষণ দম বন্ধ লাগছিল। এটা কেমন হলো? এভাবে কান্না করলে লোকে বলবে বউয়ের জামাই পছন্দ হয়নি। তাই তো বউ এমন ভ্যাভ্যা করে কান্না করছে। আচ্ছা, আমি কি দেখতে অসুন্দর? আমি কি এমন কিছু বলেছি? তাহলে কাঁদছো কেন? চেয়েছিলাম জবরুতে বউ, পেয়েছি চিৎকাদুনে বউ। আমি প্রতিবাদ করে বলি, আমি মোটেও চিৎকাদুনে নই। অবশ্যই তুমি চিৎকাদুনে। বিয়ের দিন গাড়িতেও তুমি এভাবেই কাঁদছিলে। মেয়ে তো হননি। হলে বুঝতেন বাবা মা ছেড়ে যাওয়ার কষ্ট কত। মেয়ে হইনি তাতে কি? মেয়ের আব্বু হব। তারপর মেয়ের জামাইকে ঘর জামাই রেখে দেব। আমি চকিত হয়ে আরিয়ার দিকে তাকিয়ে আছি। একটু আগেই উনি কি বললেন? মেয়ে। আমাদের মেয়ে। নাও ফিল বেটার? আপনার শার্ট। আমার লজ্জা লাগলো ভীষণ। ঘটনাক্রমে আরিয়ার শার্টে আমার লিপস্টিকের দাগ লেগে গেছে। লজ্জায় মাথা তুলতেই পারছি না। ছি, উনি এখন কি ভাববেন? ওপস, সরি। ওকে। আমি মুছে দিচ্ছি। আমি টিস্যু দিয়ে শার্ট মুছতে উদ্যত হতেই আরিয়া আমার হাত ধরে ফেলে। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে ওনার দিকে তাকাই। আছে থাক, কিন্তু এভাবে। আমি ব্লেজার পরে নেব। আমি আর কথা বাড়ালাম না। উনি বলেছিলেন এটা ওনার ফেভারিট শার্ট। আমি ওনার শার্টটা নষ্ট করে দিলাম। এখন এটার জন্য মন খারাপ করো না প্লিজ। সরি। নো মোর সরি, ওকে? হু। গাড়ি থামান প্লিজ। আমার প্রচন্ড গা গুলাচ্ছে। লং জার্নি করলে এই সমস্যায় পড়তে হয়। আরিয়া চট করে উঠে আমার ধরে। চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কোনো সমস্যা? খারাপ লাগছে? গা গুলাচ্ছে। ড্রাইভার, গাড়ি থামাও। ফাস্ট।
গাড়ি থামতেই আরিয়া আমাকে ধরে বাইরে বের করে নিয়ে আসে। গাড়ি থেকে নামতেই পেট চেপে ধরে হড়হড় করে বমি করে দিলাম। নাক মুখ দিয়ে ঝাল বের হচ্ছে মনে হয়, এতটাই জল আছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আরিয়া আমার দিকে পানির বোতল এগিয়ে দেয়। পানি খাও, ভালো লাগবে। আমি পানির বোতলটা নিলাম। চোখে মুখে পানি দিয়ে অল্প করে পানি পান করলাম। এখন ঠিক আছো? হু। আগে বলবে না তোমার অসুবিধা হয়? সব সময় হয় না, মাঝে মাঝে। কিছুক্ষণ বাইরেই থাকি, খোলা হাওয়ায় ভালো লাগবে। আরিয়া আমাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালেন কিছুক্ষণ। গ্রামের দিকে হওয়ায় রাস্তার পাশে গাছপালা দিয়ে ভর্তি, খুব একটা যান চলাচল হয় না। এখন যাই, চলো। গাড়িতে বসে উনি বারবার আমি ঠিক আছি কিনা জিজ্ঞেস করছিলেন। বমি করাই আমার শরীর প্রচুর দুর্বল লাগছিল, চোখ বুজে আসতে চাইছে। আরিয়া বুঝলো বোধ হয়, তাই তো আমার মাথা হেলিয়ে ওনার কাঁধের উপরে রাখে। একটা হাত দিয়ে আমাকে কাঁধ জড়িয়ে আঁকড়ে ধরে রাখেন। আমারও ঘুম পাচ্ছিল বিধায় চোখ বুজে শুয়ে রইলাম। ঘণ্টাখানেক পর আরিয়ার মৃদু কণ্ঠের ডাকে আমার ঘুম ভাঙল। ততক্ষণে ড্রাইভার বেশ কিছু ফল আর আচার নিয়ে এসেছে। আরিয়া আমার হাতে আচারের প্যাকেট ধরিয়ে দিয়ে বলেন, খেতে থাকো, ভালো লাগবে। মুখটা তেতো হয়েছিল, তাই আমি আর দিমাগ করিনি। আচার শেষ হতেই জুসের বোতল ধরিয়ে দেন। জলদি ফিনিশ করো। খাবো না। না, শুনবো না। পেট খালি হয়ে গেছে, এখনই খেতে হবে, এরপর এই ফলগুলো খাবে। এতগুলো? সবগুলো খেতে হবে? পারবো না। তুমি কিন্তু আমার কথা শুনছ না। কিন্তু হা করো। না চাইতেও আরিয়ার বাধ্য হয়ে ফলগুলো খেতে হলো। বাকি রাস্তাটুকু আর কোনো সমস্যা হয়নি। বাড়ি পৌঁছাতে তখন দুপুর হয়ে গেছে। গাড়ি থেকে নামতেই আরিয়া আমাকে ধরে ফেলে। আমি ঠিক আছি, দেখতেই পাচ্ছি। চলো এখন। আরিয়ার হাত ধরে বাড়ির ভেতরে আসলাম। আম্মু আব্বু তখন ডাইনিং এ বসেছিল। আমাকে আর আরিয়াকে আসতে দেখে এগিয়ে এসে চিন্তিত গলায় প্রশ্ন করে, আরোহীর কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হু, একটু অসুস্থ, আসার সময় বমিও করেছে। এতটা পথ জার্নি করেছে। তুই ওকে নিয়ে রুমে যা, আমি লেবুর শরবত আনছি। আম্মু আমি ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না। সেটা আমি বুঝবো। চোখ মুখের কি হাল হয়েছে? আর বলি কিনা ঠিক আছে। আরিয়া ওকে ঘরে নিয়ে যা। চলো। আপনি শুধু শুধু আম্মুকে ব্যতিব্যস্ত করলেন। আবারও বকা খেতে চাইছো? তোমার কোনো ধারণা নেই আম্মু তোমাকে ঠিক কতটা ভালোবাসে। এমনিতেই আম্মুর মেয়ের শখ ছিল, তুমি আসায় সেই শখটা পূরণ হয়েছে। এখন আমি কিছু বলতে গেলে উল্টো আম্মু আমাকে বকা দেবে। আমি বিয়ের দিনই বুঝেছিলাম মারিয়া আম্মু আমাকে কতটা পছন্দ করে। আম্মু বলেছে আরিয়ার সাথে আমার বিয়ের প্রস্তাবটা মারিয়া আম্মুই আরমান আব্বুকে দিয়ে আমার আব্বুর কাছে বলায়। এতক্ষণ বাড়ি ছেড়ে আসায় যে কষ্টটা হচ্ছিল, এখন তার লেশমাত্র নেই। একটা পরিবার ছেড়ে এসে আমি আর একটা পরিবার পেয়েছি। আপু জানিস সুমি আপুর বড় একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। সকাল সকাল আলিয়ার মুখ থেকে এত বড় খবরটা পেয়ে শক পেলাম। সুমি আমার ভীষণ ভালো বান্ধবী। এই তো কমাস হলো ওর বিয়ে হয়েছে। ছেলে মাশাআল্লাহ অনেক ভালো, ভালো জব করে, পরিবারও ভালো। কি বলছিস? ওর জামাই তো অনেক ভালো মানুষ, পরিবার থেকে দেখে শুনে বিয়ে দিল। আর এখন বলছিস অন্য মেয়ে নিয়ে পালিয়েছে? তা আর বলতে। সুমি আপুই জানালো আপু বর নাকি বাসরাতেই আব্বুকে বলে ওনার সময় চাই। এত তাড়াতাড়ি সংসারে জড়াতে চাইছেন না। বাবা মায়ের জন্য বিয়ে করেছেন।
আপু ভালো মানুষ, রাজি হয়ে গেছে। জামাইয়ের ব্যবহারও অনেক ভালো ছিল, কিন্তু ওই যে কথায় আছে না, সাধু বেশি শয়তানও থাকে। এটা ওই জাতেরই বেজাত কোথাকার। আমার তো প্রথম দেখাতেই সন্দেহ হয়েছিল। কত সুন্দর ব্যবহার, তখনই বুঝেছিলাম কোনো ঘাপলা আছে। আপু তুই জানিস সুমিয়াপুর বরের আগে থেকেই ওনার কলিগের সাথে অ্যাফেয়ার ছিল। ওই মেয়েকে নিয়েই পালিয়েছে। আহারে বেচারি সুমি আপু, লোকে তো এখন আপুকেই কথা শোনাচ্ছে। বলছে আপুই নাকি স্বামীকে ধরে বেঁধে রাখতে পারেনি। তুই বল, মানুষের কি মন বেঁধে রাখা যায়? আমি ঘোরের মধ্যে চলে গেছি। সুমির জীবনের সাথে নিজের জীবনের মিল পাচ্ছি। ছি, কি সব ভাবছি। আরিয়া, এমন নয়। আচ্ছা, কিভাবে পালালো? সুমির শ্বশুর বাড়ির লোকজন কেউ কিছু বলেনি? আরে অফিসের ট্যুর আছে বলে পালিয়েছে। দুদিন পরে কল করে বাড়িতে জানায় আপুর সাথে সংসার করতে চায় না। আপুর মধ্যেই নাকি সমস্যা। আর বুঝিসই তো, ছেলের বাপ মা নিশ্চয়ই নিজের ছেলে রেখে সুমি আপুর পক্ষ নেবে না। আমার আপুর জন্য অনেক কষ্ট হচ্ছে। ও আচ্ছা, তুই রাখো, পরে কথা বলছি। ঠিক আছে। কল কেটে দিয়েই চিন্তায় পড়ে গেলাম। আমার বিয়ের কয়েক মাস আগেই সুমির বিয়ে হয়। বিয়েতে আমিও ছিলাম। সুমির জামাইকে দেখে তো বেশ ভালোই মনে হয়েছিল। আরোহী, শুনে যাও তো। আরিয়া ডাকছে। আজকে তো উনিও ব্যবসার কাজে বাইরে যাবেন। কেন জানি না, সুমির কথা শুনে আমার ভীষণ ভয় করছে। আমি আরিয়াকে ছাড়া থাকতে পারবো না, একদমই না। আসছি। ডাকছিলেন? টাই বেঁধে দাও তো। আমি ভয়ে ভয়ে গিয়ে আরিয়ার টাই বেঁধে দিলাম। আরিয়া আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে, কিছু হয়েছে? মুখটা শুকনো লাগছে কেন? কই কিছু না তো। আরিয়া তীক্ষ্ণ চোখে আমাকে পরখ করে। তর্জনী দিয়ে থুতনি উঁচু করে চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, মন খারাপ? না। তাহলে আপনি কবে ফিরবেন? আরিয়া একটু ভেবে বলে, 2 দিন। না গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তোমার কি হয়েছে বলো তো? আমি চলে যাচ্ছি জন্য মন খারাপ? মিস করবে আমায়? আমি ওনার মুখের দিকে তাকালাম। উনি চলে যাচ্ছেন, অথচ আমার নিজেকে অসহায় লাগছে। ভয় হচ্ছে যদি সুমির জামাইয়ের মতো আরিয়াও। আমি হুট করেই আরিয়াকে জড়িয়ে ধরলাম। এর আগে কখনো আমি নিজে থেকে ওনার কাছে আসিনি, তাই আমার এই হঠাৎ পরিবর্তনে আরিয়াও অবাক হলো। হাতটা পিঠের ওপরে রেখে শান্ত গলায় জিজ্ঞেস করে, যাওয়াটা জরুরি? মাত্র 2 দিনই তো। কাজ শেষ হতেই আমি চলে আসব। আমি আরো একটু শক্ত করে ওনার পিঠের কাছটা খামচে ধরলাম। মুহূর্তেই চোখ দিয়ে বড় বড় কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আরিয়া চকিত হয়ে আমাকে নিজের থেকে ছাড়িয়ে নেন। আমি তখনও চোখ বন্ধ করে আছি। অশ্রুতে গাল ভিজে গেছে। হেই, তুমি কাঁদছ কেন? আমি তো দূরে কোথাও চলে যাচ্ছি না, কাজে যাচ্ছি। এভাবে বিদায় দেবে আমায়? আমার ভালো লাগছে না। আরিয়া আমার দিকে ঝুঁকে এসে মোহিত গলায় প্রশ্ন করে, ডু ইউ লাভ মি সুইট হার্ট? আমি ভেজা চোখে তাকালাম। এই লোকটা কি বুঝতে পারে না? বিয়ের এতগুলো দিন হয়ে গেল, অথচ এখনো আমার অনুভূতি সম্পর্কে এতটুকু আন্দাজনই পাননি। বল আরিয়া, তুমি কি তৈরি হয়েছ? নিচে থেকে আব্বুর ডাক ভেসে আসছে। আমি তাড়াতাড়ি করে চোখ মুছে নিলাম। আব্বু ডাকছে, আপনার ব্যাগ গোছানো শেষ? হু, তুমি তো গুছিয়ে দিলে, ভুলে গেলে? তবুও সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখে দিচ্ছি, আপনি নিচে যান। আমার প্রশ্নের উত্তর দিলেন না। সব প্রশ্ন উত্তর হয় না। কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষের আচরণ, আবেগ, অনুভূতিরা ব্যক্ত করে দেয়।
আর কিছুটা বুঝে নিতে হয়। আমার কথার প্রত্যুত্তরে আরিয়া হাসল শুধু। আরিয়ার ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে আসলাম। আম্মু আগে থেকেই তৈরি হয়েছিলেন। ওনাকে দেখে আমি একটু অবাকই হলাম। আম্মু, আপনি কোথায় যাচ্ছেন? বেড়াতে। আমি আরিয়ার মুখের দিকে তাকালাম। উনি আমাকে তাড়া দিয়ে বলেন, চলো চলো, এরপর তো দেরি হয়ে যাবে। আব্বু, চলো তোমাদের পৌঁছে দেই। আমি তো জানতাম আরিয়া আর আব্বু বাইরে যাচ্ছে কাজের জন্য। এখন দেখছি আম্মু আর আব্বু যাচ্ছে। দেখে শুনে থেকো, আমরা 2 দিন পরেই চলে আসব। আসলে তোমার আশা ফুপি একটু অসুস্থ, তাই আমাদের যেতে হচ্ছে। কাকলি আছে, তোমার কোনো সমস্যা হবে না। দুজনে সাবধানে থেকো। আরিয়া, আরোহীর খেয়াল রেখো। আচ্ছা, তোমরা এখন বের হও। এরপর তো ফ্লাইট মিস করবে। আর হ্যাঁ, তানিশকে বলে রেখেছি তোমাদের নিতে আসবে। পৌঁছে আমাকে কল করবে। ঠিক আছে। তোমরা সাবধানে থেকো। আর আরিয়া, তোমাকে যেতে হবে না। কাকলির আসতে দেরি হবে। আরোহী একা থাকবে, তাই বরং তুমি ওর কাছেই থাকো। নতুন জায়গায় একা থাকতে নিশ্চয়ই ভয় করবে। আরিয়াও সম্মতি দিলেন। হয়তো খুশিও হলেন। ড্রাইভারকে সবটা বুঝিয়ে দিয়ে আমি আর আরিয়া ভেতরে আসলাম। এখনো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এত কি ভাবছো? আম্মু, আব্বু, আমি কোথাও যাচ্ছি না কিন্তু, বলেই মুখ টিপে হাসল। বুঝলাম তখনকার জন্য আমার মজা নিচ্ছে। আমিও রাগ নিয়ে বলি, আপনি ইচ্ছে করে আমাকে জানাননি, তাই না? আরিয়া আমার নাক টেনে দিয়ে বলে, ভাবলাম আমি দূরে যেতে চাইলে আমার সুইট হার্ট কেমন রিয়াক্ট করে, আমিও একটু দেখি। তাই বলে শুধু শুধু আমাকে কষ্ট দিলেন? কষ্ট যখন দিয়েছি তখন ভালোবাসবো। বলতে বলতেই আচমকা আমাকে পাজা করে তুলে নেন। চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে আমি ছটফটিয়ে উঠি। নামান আমাকে। কেউ নেই, কেউ তোমাকে জামাইয়ের কোলে চড়া দেখছে না। নিশ্চিন্ত থাকো। তবুও নিচে নামান আমাকে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। ভালোবাসো আমাকে? আমি জানি না। লজ্জা লুকাতে আরিয়ার বুকেই মুখ লুকাতে হলো। তা বললে তো শুনবো না। জলদি বলে ফেল। উহু, এবার তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আমি তাকালাম ওনার দিকে। চোখে চোখ রেখে ভরাট গলায় বলি, বুঝতে পারেন না আপনি? সব কথা মুখে বলতে হবে কেন? আরিয়া আমাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলেন, কিছু কথা লক্ষ কোটিবার শুনলেও আরো আরো শুনতে ইচ্ছে হয়। কিছু কথা নীরবতায় নয়, প্রকাশেই বেশি সুন্দর হয়। যখন থেকে আমি ভালোবাসাকে বুঝতে শিখেছি, তখন থেকেই আপনাকে ভালোবেসেছি। আমার জীবনে প্রথম পুরুষই আপনি। আর একটু সহজ করে আমার প্রশ্নের উত্তরটা পেলে অধম খুশি হয়ে যেত। আমি বুঝলাম আরিয়া আমার মুখ থেকে ভালোবাসি কথাটাই শুনতে চাইছে। আমি ওনার গলা জড়িয়ে ধরে মুখ উঁচু করে গালে চুমু খেলাম। আরিয়ার পা থেমে গেল। আমার দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে আছেন উনি। আমি আপনাকে ভালোবাসি। আরিয়া যেন ভ্রমের মধ্যে আছেন। থমথমে গলায় বলেন, আরেকবার বল। ওনার হয়তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমি ঠোঁট প্রশস্ত করে হেসে ওনার বুকে মাথা রেখে জড়িয়ে বলি, আমি আপনাকে ভালোবাসি আরিয়া। আরিয়া গোসলে গেছেন। এই ফাঁকে আমি আমার জামা কাপড় নিয়ে পাশের ওয়াশরুমে যাওয়ার পরিকল্পনায় আছি। তখন আবেগের বশে ভালোবাসি বলে তো ফেললাম। এখন কেন জানি না লজ্জা লজ্জা লাগছে। আরিয়ার মুখোমুখি হওয়ার আগেই কেটে পড়তে হবে। আমি জামা কাপড় নিয়ে বের হতে যাব কি তখনই আরিয়ার ফোনটা বেজে ওঠে। না চাইতেও ফোন স্ক্রিনে আমার চোখ পড়ল। সেখানে রিসা নামটা জলজল করছে। এই সময় কোনো মেয়ে আরিয়াকে কল করছে। আমি চিন্তায় ডুবে আছি। এদিকে ফোন বেজে বেজে থেমে গেল। মনকে বোঝালাম আমি অহেতুক সন্দেহ করছি।
ওনার ফ্রেন্ড হতে পারে বা অন্য কেউ। একটা ফোন কলের উপরে ডিপেন্ড করে আমি আর একে নিয়ে সন্দেহ করছি। ছি। আমি যখনই নিজেকে বুঝিয়ে সরে আসতে চাইল টুংটাং শব্দ করে মেসেজ টোন বেজে উঠল। আবারও রিসা নাম থেকেই মেসেজ এসেছে। ফোন লক থাকলে নোটিফিকেশন থেকে মেসেজগুলো দেখা যাচ্ছিল। আমার চরম কৌতূহল হলো। নিজেকে দমিয়ে রাখতে না পেরে ফোন স্ক্রিনে ভাসতে থাকা মেসেজগুলো পড়ে ফেললাম। মুহূর্তেই মনটা বিষিয়ে উঠল। তবে কি আমার ভয়টাই সত্যি হলো? আই লাভ ইউ আরু বেবি, প্লিজ রাগ করে না শোনা। তুমি আমার কল কেন রিসিভ করছো না? প্লিজ আরু, আই নিড ইউর হেল্প। তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ডু ইউ লাভ মি না? আমি না তোমার কলিজা, তুমি আমাকে কত ভালোবাসো ভুলে গেলে? নাকি বিয়ে করে এখন আমাকে আর মনে পড়ে না? এই আরু, কল রিসিভ করো না প্লিজ। লম্বা একটা মেসেজ। একটা মেয়ে আরিয়াকে এই মেসেজগুলো করেছে। কিসের হেল্প? আরিয়া ছাড়া বাঁচবে না কেন বলছে? আর কি বলল? আরিয়ার কলিজা। এত ভালোবাসা। এই তো একটু আগে আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আরিয়া মরিয়া হয়ে উঠেছিল। আর এখনই এত বড় একটা খবর জানতে পারলাম। আমি ছাড়াও কেউ আছে যাকে উনি ভালোবাসেন। ধুর, আমাকে কি উনি ভালোবাসেন? কই, একবারও তো সে কথা বলেননি। যখন আমি ওনাকে ভালোবাসি কথাটা বলেছি তখনও বলেননি। আচ্ছা, আমি কি একটু বেশিই ভাবছি? কে কল করেছিল? আরিয়া ভেজা চুল মুছতে মুছতে আমাকে প্রশ্ন করেন। আমি মনমরা হয়েই উত্তর দিলাম, জানি না তো। আরিয়া ফোনটা হাতে নিয়েই তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে গেলেন। রুমে থেকেই আমি ওনাদের তর্ক বিতর্ক শুনছিলাম। আচ্ছা, একটা মেয়ের সাথে ওনার কি নিয়ে তর্ক হতে পারে? রিসা মেয়েটাকে? আরিয়ার গার্লফ্রেন্ড নয় তো? হয়তো আমাকে বিয়ে করেছেন জন্য রাগ করেছে। আর আরিয়া এখন তাকে মানাচ্ছে। কোথাও আমাকে নিয়ে তর্ক চলছে না তো? আমি আর ভাবতে পারলাম না। সুমির সাথে কথা বলাটা জরুরি। ওর এরকম বাজে পরিস্থিতিতে যদি ওর সাহসী না জোগাতে পারি তাহলে কিসের বন্ধুত্ব? হ্যাঁ আপু, আমি সুমি আপুদের বাড়িতেই আছি। কথা বলবি? হ্যাঁ। ওকে ফোনটা দে। সুমি ফোন হাতে নিয়েই হু হু করে কেঁদে উঠল। ওর এই অবস্থায় আমার নিজেরও কষ্ট হচ্ছে। এত সহজ সরল একটা মেয়ে, ওর সাথেই কেন এমনটা হলো? সুমি, তুই ঠিক আছিস? কাঁদছিস কেন? একটা ঠগ প্রতারকের জন্য কেউ কাঁদে? একদম কাঁদবি না। আমরা সবাই তোর পাশে আছি। সুমি কান্না মিশ্রিত গলায় বলে, আমি ওনাকে কত ভালো ভেবেছিলাম। যখন বাসর রাতেই উনি আমাকে বললেন ওনার সময় চাই, আগে আমরা একে অপরকে চিনি জানি তারপর সংসার নিয়ে ভাবা যাবে। আমারও মনে হয়েছিল হয়তো উনি আমার সাথে একটা সুস্থ সম্পর্ক চাইছেন, আমাকে সময় দিচ্ছেন। কিন্তু না, উনি তো ওনার গার্লফ্রেন্ডের জন্য আমার থেকে দূরে থেকেছেন। আর আমি বোকা বুঝতেই পারিনি। তুই শান্ত হ সুমি, নিজেকে শক্ত রাখো। এত সহজে ওই প্রতারককে ছেড়ে দিলে হবে না। তোকে যতটা কষ্ট দিয়েছে তার শোধ তুলতে হবে। ওকে জেলের ভাত না খাইয়ে আমি ছাড়বো না। তুই আলিয়ার সাথে গিয়ে থানায় যা। আমি আব্বুকে বলে রেখেছে, ওই প্রতারকের একটা শাস্তি পেতেই হবে। আরে যখন প্রেমিকা ছিল তখন আরেকটা মেয়ের জীবন কেন নষ্ট করলো? ওনার বাবা মায়ের কথায় বিয়েটা করেছিল। এখন ছেলের পক্ষ নিয়ে সব দোষ ওনারা আমাকেই দিচ্ছেন। পুরো পরিবারটাই ঘুণে ধরা। কি সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে নিজেদের সাফাই গাইছে। সব কয়টার নামে মামলা করে আয়, বাকিটা আব্বু দেখে নেবে। আর হ্যাঁ, ওই ঠকটার জন্য একদম কাঁদবি না, নিজেকে শক্ত রাখো। হুট করেই সুমির দাদি ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠে, তুমি আমার আমাগো মাইয়ারে কুমন্ত্রণা দিও না। মাইয়া মানুষ থাকবো শ্বশুর বাড়ি।
যাই হোক না কেন এখানেই দাঁড়ে থাকতে হইব? আমি তো আগেই কইছিলাম বাচ্চা নিয়ে নিতে, তাইলে আর এই দিনটা দেখবার লাগতো না। পোলা মানুষ বাচ্চার মুখের দিকে তাকাইয়া হইলেও সংসারটা করে। তুমি বাপু রাখো তো। আপু তুই কিছু মনে করিস না, আসলে বাড়ির অবস্থা ভালো না, সবাই সুমি আপুকেই দোষ দিচ্ছে। কোনো ব্যাপার না, তুই সুমিকে বুঝিয়ে থানায় নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা জিজু কোথায় রে? আরিয়ার কথা উঠতেই আমার মনটা খারাপ হয়ে গেল। ছোট্ট করে উত্তর দিলাম, ফোনে জরুরি কথা বলছে। ও আচ্ছা। সুইট হার্ট। আরিয়া মিষ্টি গলায় ডেকে আমাকে পেছনে থেকে শক্ত করে জাপটে ধরে। আমার মধ্যে কোনো প্রতিক্রিয়াই হলো না, থম মেরে দাঁড়িয়ে রইলাম শুধু। আরিয়া আমার গলায় থুতনি ঠেকিয়ে প্রশ্ন করে, কে কল করেছিল? কাকে? আমাকে না আপনাকে। আরিয়া আমাকে ছেড়ে দিল অস্বাভাবিক গলায় বলে, কি হয়েছে? কিছু না। মন খারাপ? উহু। তাহলে? আমি হুট করেই বলে উঠি, আরিয়া, আপনার আর কত সময় চাই? আমাদের বিয়ের তো অনেকদিন হলো। আমি আপনাকে ভালোবাসি এটাও আপনি জেনে গেছেন। এবার আমাদের কি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবা উচিত নয়? আরিয়া তীক্ষ্ণ চোখে আমাকে পরখ করে নিল। ডান হাতটা বাড়িয়ে গাল স্পর্শ করে বলে, কেউ কিছু বলেছে? বা কিছু হয়েছে কি? আমি আপনার স্ত্রী, রাইট? হ্যাঁ। আরিয়া নিঃসংকোচ জবাব। তাহলে তো আমার অধিকার বুঝে নেওয়ার সম্পূর্ণ রাইট আমার আছে। আরিয়ার কপালে ভাঁজ পড়ল। সন্দিহান গলায় জিজ্ঞেস করে, হঠাৎ এসব কথা বলছো যে? আমি চোখ বুজে একবারে বলে উঠি, আমার বাচ্চা চাই, আরিয়া। হোয়াট? আরিয়া বিস্ময়ে চেঁচিয়ে উঠল। ওনার এরকম রিয়াকশনে আমি যেন আকাশ থেকে পড়লাম। চমকে গেলেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? বিবাহিত আমরা, বিয়ের পরে বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কি হয়েছে তোমার? সকাল পর্যন্ত তো ঠিকই ছিলে, হুট করে কি সব বলছো? আর আমি তো তোমাকে বলেছি আমার সময়। কিসের সময়? বিয়ে করার সময় মনে ছিল? যখন বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না তখন বিয়ে কেন করেছেন? মেয়েদের কি আপনারা খেলার পুতুল মনে করেন? বাজার থেকে কিনে নিয়ে এসে ইচ্ছে মতো খেলবেন, ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দেবেন? যদি সংসার করার ইচ্ছে না থাকে এখনই বলে দিন, আমি বাবার বাড়ি চলে যাব। তবুও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে পড়ে থাকতে পারবো না। এত রেগে যাচ্ছ কেন? তুমি তো এমন নও। আমি এমনি। এখন আপনি বলুন আপনি কি করবেন? আমি আর এভাবে থাকতে পারছি না। আমার এসব থেকে মুক্তি চাই। মুক্তি চাই মানে? ডিভোর্স দিন আমায়। ডিভোর্স কথাটা শুনে ইয়ারিয়ার মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে। রাগে গদগদ করতে করতে তেজি গলায় বলে ওঠে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমিও দ্বিগুণ চেঁচিয়ে বলি, হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন। অ্যাফেয়ার চলছে না আপনার? ওই মেয়ের সাথেই কথা বলছিলেন। আপনার কি মনে হয় আমার নাকের নিচে থেকে আপনি পরকীয়া করবেন আর আমি কিচ্ছু জানতে পারবো না? শুনে রাখুন, আমি কোনো ফেলনা নই, আর না অবলা নারী। আমার জন্য এখনো আমার আব্বু বেঁচে আছে। অসম্মানিত হওয়ার থেকে ভালো আমি আব্বুর কাছে ফিরে যাব। তুমি সত্যিই পাগল হয়ে গেছো। কার কথা বলছো তুমি? নাটক করছেন? আমি জেনে গেছি সব। রিসা নাম তো? ঠিক আছে, আপনি থাকুন ওই মেয়ের সাথে। আমি চললাম। কোথায় যাচ্ছ তুমি? আরোহী, আরোহী। রাগে জেদে বাবার বাড়ি চলে এসেছি। জানি না আমার ওই দিন কি হয়েছিল। সুমির দাদির কথাগুলো বারবার কানে বাজছিল।
তাই তো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরিয়ার সাথে ঝগড়া করি। তবুও যদি উনি বলতেন চলো সবটা শুরু থেকে শুরু করি, বাচ্চার বিষয়ে যদি রাজি হয়ে যেত, আমি ওনাকে বিশ্বাস করে নিতাম। কিন্তু উনি তা করেননি। উল্টো নিজ থেকে আমাকে এ বাড়িতে রেখে গেছেন। পরবর্তী অবশ্য আরমান আব্বু কল করেছিল, আমাকে নিতে আসতে চেয়েছিল, আমি না করে দিয়েছি। আমি আর ওখানে ফিরে যাব না। আপু? আলিয়া দরজার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবি? জিজুর সাথে তোর কি নিয়ে ঝামেলা হয়েছে? কিছু না। আলিয়া আমার পাশে বসে হাত চেপে ধরে ভীতু গলায় বলে, আমাকে মাফ করে দে আপু, সবকিছুর জন্য আমি দায়ী। আমি চকিত চোখে তাকাই ওর দিকে, বিস্মিত গলায় প্রশ্ন করি, তোর জন্য মানে? তোর জন্য মানে? আলিয়া কাঁদো কাঁদো মুখ করে আমার দিকে তাকায়। আচমকাই আমার হাত চেপে ধরে ছটফটিয়ে বলে, সরি আপু, বিশ্বাস কর জিজুর কোনো দোষ নেই। আসলে আমি রিসাবকে ভালোবাসি। জিজু জানে এটা। তাই। এক মিনিট, রিসাবকে ভালোবাসিস মানে? কোন রিসাব? আলিয়ার বন্ধু? আলিয়া মাথা নাড়ে। আমি দম নিয়ে বলি, কবে থেকে? তোর বিয়ের পরপরই। বলেই মুখ লুকালো। আমি রাগান্বিত গলায় জিজ্ঞেস করি, এর সাথে আরিয়ার কি সম্পর্ক? আসলে রিসাবের সাথে আমার কিছুদিন হলো ঝামেলা চলছে, তাই। তাই কি? আলিয়া কিছু বলবে কি তখনই আমার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রিসাবের নামটা জ্বলজ্বল করছে। ও আমাকে কেন কল করছে? আমি কল রিসিভ করতেই রিসাব সালাম বিনিময় করলো। আমার ভীষণ রাগ লাগছে। দুজনে আমার অলক্ষ্যে প্রেম করছে অথচ আমি কিছুই জানি না। আর আরিয়া? উনিও আমার থেকে এত বড় বিষয়টা লুকিয়ে গেলেন। ভাবি? বল। আসলে ভাবি আর ওর সাথে তোমার ঝামেলার বিষয়টা সম্পর্কে আমি জানতে পেরেছি। সব দোষ আমার। তুমি আরুকে ভুল বুঝেছ। আমি তেজি গলায় বলে উঠি, উনি স্ত্রী থাকাকালীন বড়কে করছেন। আর তুমি বলছো আমি ভুল বুঝছি? আমি দেখেছি ওনার সাথে ওই মেয়েকে কথা বলতে। রিসা নাম মেয়েটার। রিসাব বিভ্রান্ত হলো। কিভাবে কথাটা বলবে ভেবে পেল না। ইতস্তত করে বলে, ভাবি, মেয়েটা আমি। না মানে রিসা আমি। হোয়াট? হ্যাঁ ভাবি। আরিয়াকে আমি মজা করে আরু ডাকতাম, তাই ও আমাকে মজা করে রিসা ডাকতো। আলিয়ার সাথে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার জন্য আমি ওকে মেসেজগুলো করেছিলাম। আসলে আরুর থেকে হেল্প চাইতে হলে আমি ওর সাথে এমন করেই কথা বলি। তুমি চাইলে আমি তোমাকে আমাদের কথোপকথনের সস পাঠাতে পারি। আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। রিসাব আমার সন্দেহ দূর করে ওনাদের মেসেজগুলোর সস দিল। আমার প্রতিক্রিয়া এখন কেমন হওয়া উচিত? ভাবি, সরি ভাবি, আরুকে এবারের মতো মাফ করে দাও। আমি নিজেকে সামলে নিয়ে বলি, উনি ভালোবাসেন না আমায়। কথাটা বলতে গিয়ে বুকের মধ্যে ছিনছিনে ব্যথার আভাস পেলাম। রিসাব চকিত হয়ে তাড়াহুড়ো করে বলে, না না ভাবি, তুমি ভুল জানো। আরু তোমাকে ভালোবাসে ছোটবেলা থেকে। বিয়ে করবে না জন্য নানান ডাল বাহানা করে যখন জানতে পারলো মেয়েটা আর কেউ নয় বরং তুমি, ওর ছোটবেলার খেলার সাথী, তখন নিজ ইচ্ছে রাজি হয়ে যায়। জানো বিয়ের আগ মুহূর্তে কতটা পাগলামি করেছো ও? তোমাকে দেওয়ার জন্য কেনা সব শাড়ি গহনা পাল্টে নিজের পছন্দসই কিনেছে। আসলে কি বলতো ভাবি, আরও এইসব বিয়ে শাদিতে ভয় পায়। চারিদিকে এত এত ডিভোর্স, পরকীয়া, সব মিলিয়ে আরও ভয় ছিল। কোথাও তুমি যদি আরুকে ভালো না বাসো তখন? যদি ওকে ছেড়ে চলে যাও। যেহেতু তোমরা বড় হওয়ার পর একে অপরকে চিনতে না, পারিবারিকভাবে তোমাদের বিয়ে হয়েছে, তাই আরু চেয়েছিল আগে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবে তারপর। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি যন্ত্র মানবের মতো কলটা কেটে দিলাম।
এত কিছু একসাথে নিতে পারছি না। আরিয়ার ওপরে দয়া নয়, বরং রাগ লাগছে। এত এত কাহিনী করার চেয়ে আমাকে একটাবার জিজ্ঞেস করতে পারতো নাকি? আপু, চলে যা, আমাকে একটু একা থাকতে দে। আপু, একবার বললে শুনতে পাস না? চলে যেতে বললাম তো। আলিয়া আমার ধমক খেয়ে ভয়ে দ্রুত উঠে দাঁড়ালো। সরি আপু, যা। ও আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, দৌড়ে বাইরে বের হয়ে গেল। আমি মাথায় হাত চেপে ধরে বসে আছি। রাগি গাড়িরই করছে। মনে হচ্ছে আরিয়াকে পেলে কি যে করতাম। দুপুরে খাবার খেতে ডাকলে যায়নি। কিছুই ভালো লাগছে না। কেউ যেন রুমে না আসে এটাও বলেছি। তারপর আব্বুও রুমে ঢোকার সাহস পায়নি। তখন থেকে একা একাই ঘরবন্দি হয়ে আছি। বিকাল গড়িয়ে তখন সন্ধ্যা। বাগানের পাশ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি তখনও একইভাবে মাথায় হাত চেপে বসে আছি। সমস্ত শরীর ঝিম ধরে আছে যেন। আরোহী, কেউ ক্ষীণ গলায় আমার নাম ধরে ডাকলো। আমি উত্তর দিলাম না, চোখ তুলে দেখলাম ওনাকে সে। আগন্তুক আমার পাশেই গা ঘেঁষে বসে। কাঁধে হাত রাখতেই ঘায়েল বাঘিনীর ন্যায় থাবা দিয়ে ওনার হাত সরিয়ে দিলাম। জোরে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করে বলি, কেন এসেছেন? বলুন কেন এসেছেন? আরিয়া অসহায় মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার সহ্য হলো না। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনার বুকে ধাক্কা দিলাম। উনি হয়তো প্রস্তুতি ছিলেন, তাই তো আমার ধাক্কায় ওনার কিছুই হলো না। শরীরটা মৃদু জেঁকে উঠল শুধু। রাগে ক্ষোভে ততক্ষণে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। আরিয়া শান্ত গলায় ডেকে বলে, আমা সরি সুইট হার্ট। সরি? হোয়াট সরি? আপনি জানেন এই কয়টা দিন আমার কিভাবে কেটেছে? আমার মনের পরিস্থিতি আপনি বুঝতে পেরেছেন? আমার কথা একবারও ভেবেছেন আপনি? আপনি কি পারতেন না আমাকে জিজ্ঞেস করতে? তার জন্য এত নাটক করার কি ছিল? আপনার আচরণে আমার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয়েছে আপনি খবর রাখেন? আরিয়া আমাকে শান্ত করতে এগিয়ে এলো। আমার কাঁধ ধরতেই আমি সরে গেলাম। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছে। আমি চুপ, একদম চুপ। কি বুঝতে পেরেছেন আপনি? শুনুন, যার ব্যথা সেই বোঝে। অপর পক্ষের মানুষ শুধু সান্ত্বনা দিতে জানে, আর কিছুই না। কষ্টের ভাগ কখনো কেউ নিতে পারে না। সুমির এই অবস্থা আমার ওপরে কতটা বাজে প্রভাব ফেলেছে আপনি জানেন না। বারবার মনে হয়েছিল আপনিও হয়তো সুমির বরের মতন হবেন। আতঙ্ক ঘিরে ধরেছিল আমায়। আপনাকে হারানোর ভয়ে দম বন্ধ হয়ে আসতো। আপনি বুঝলে কখনো আমার সাথে এমনটা করতে পারতেন? এখন খুব সহজেই বলে দিলেন আমার কষ্ট আপনি বোঝেন। হুট করেই আরিয়া উঠে গিয়ে টেবিলের ওপরে থাকা ফলের ঝুড়ি থেকে ফলকাটা ছুঁড়ি নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে হাত চেপে ধরে থাকে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওনার বুকে চাকু চালিয়ে দেয়। আমি আটকে উঠে আরিয়া বলে চিৎকার করে উঠি, কতটা কষ্ট পেয়েছো তুমি? এতটা? আরিয়া চাকুটা আর একটু বুকের ভেতরে গেঁথে দিলেন। আমি আর্তনাদ করে উঠি। যতই হাত সরিয়ে নিতে চাইছি আরিয়া আরো শক্ত করে আমার হাত চেপে ধরে থাকছেন। তুমি কি মনে করো তুমি একাই সব কষ্ট পেয়েছো? আমি পাইনি? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি ছেড়ে চলে আসলে। সব যোগাযোগ বন্ধ করে দিলে। একবারও ভেবেছো তখন আমার মনের অবস্থা কেমন ছিল? স্ত্রী আমাকে ভালোবাসে কিনা এটা জানা কি আমার অপরাধ? হাত ছাড়ুন। রক্ত পড়ছে তো পড়ুক, মরে যাই আমি। আমি জোর করেই হাত ছাড়িয়ে নিয়ে চাকুটা দূরে ফেলে দিলাম। খুব ধারালো না হওয়ায় চামড়া কেটেছে শুধু। আমি ওড়না দিয়ে ইয়ারিয়ার বুকে চেপে ধরে রইলাম।
পাগল হয়ে গেছেন আপনি? এখনই কিছু একটা হয়ে গেল তখন? কি তখন? আমি মরলে বড় জোর আমার বাবা মা কষ্ট পেত। আর আমি? আমি তোমার কে হই? কেউ হলে আমাকে এত সহজে ছেড়ে আসতে পারতে না। আমি মলিন মুখে আস্তে করে ওনার বুকের ওপরে কপাল ঠেকিয়ে দিলাম। আটকে আসা গলায় বলি, আমার ভুল হয়ে গেছে। আমি আমি রাগ সামলাতে পারিনি। আমি আপনার ভাগ কাউকে দিতে পারবো না। আমি কি জানতাম ওটার হিসাব ছিল? আমি আমি তো মনে করেছিলাম কোনো মেয়ে। তাই বলে আপনি নিজের ক্ষতি করবেন? বলতে বলতেই হু হু করে কেঁদে উঠি। আরিয়ার ডান হাতে আমাকে নিজের সাথে চেপে ধরেন। আমিও ওনার পেট জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম কিছুক্ষণ। আরিয়ার ক্ষতর কথা মনে পড়তেই নড়েচড়ে উঠতে চাইলাম। আরিয়া ছাড়ল না। ছাড়ুন আমায়। ব্যান্ডেজ করতে হবে তো? ইস কতটা কেটেছে। কিচ্ছু হবে না। তুমি এভাবেই থাকো। তুমি জানো এখন আমার শরীরের কষ্টকে কষ্ট বলে মনেই হচ্ছে না। মনের কষ্টের ঔষধ পেয়ে গেছি যে। একটু থাকো, আমার অশান্ত হৃদয়ে একটু শান্তি পাক। আমি আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। ইচ্ছে করছে ওনার বুকের মধ্যে ঢুকে পড়তে পারলে শান্তি পেতাম। মোটে তো কয়েকটা দিন, অথচ আমার মনে হচ্ছে কত যুগ কেটে গেছে এই মানুষটার স্পর্শ আমি পাইনি। ওনার শরীরের ঘ্রাণ নেওয়া হয়নি। এই যে ওনার হৃদয় স্পন্দিত হচ্ছে কার জন্য? আমার জন্য। এটা ভাবতেই নিজেকে সর্বসুখী বলে মনে হচ্ছে। আই লাভ ইউ সুইট হার্ট। চেয়েছিলাম আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলে তোমাকে মনের কথা জানাবো। ওই দিন সারা রাত তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। তুমি তো সেটা হতেই দিলে না। আমও সরি। আরিয়া মুচকি হেসে নরম গলায় বলে, ইটস ওকে। যখন আমরা 2 জন থেকে 3 জন হব তখনই না হয় ঘুরতে যাওয়া যাবে। আমি ওনার বুক থেকে অল্প মাথা তুলে অবুঝ গলায় জিজ্ঞেস করি, 3 জন মানে? আরিয়া দুষ্টু হাসি দিয়ে বলে, ওমা, তুমি না বললে তোমার বাচ্চা চাই। বউ জীবনে প্রথমবার একটা কিছু চেয়েছি। আমি কি তা না দিয়ে পারি? মোটেও না। আমি তো রাগের মাথায় বলেছি। তা তো শুনবো না। একবার যখন বলেছ তখন কথাটা তো রাখতেই হবে। আপনার যা ইচ্ছে করুন। আমি এখন বাচ্চা পালতে পারবো না। ওকে আপনাকেই দেখে রাখতে হবে। জো হুকুম মেরে সুইট হার্ট। আরিয়া। আমি ওনার বুকে আলতো চাপড় মেরে মুখ লুকালাম। আরিয়া তখনই গুনগুন করে গিয়ে ওঠে, মন বাজারে শুধু তুমি আছো। কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়। চোখেতে চোখ রাখো না। সমাপ্ত।